করতেছে না। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে নায়েব আলী স্যারের সাথে আমরা পাশে গেছি স্যারকে নায়েব আলী স্যারের সাথে বিজ্ঞানের ক্লাস, এবং আমরা কেমিস্ট্রির প্রথম ক্লাসটি করেছিলাম, আজকে সেকেন্ড ক্লাস। তো আমার বিশ্বাস যে আপনারা ক্লাসটি এনজয় করবেন। অনেকেই দুপুরে করে নিয়েছে, মানে 3টার ব্যাচে, আর 12টা হচ্ছে আজকে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে দুপুর 12টা। আপনাদের যদি কারো কোনো ক্লাস মিস হয়ে যায় বা মিস করে থাকেন, তাহলে সেই ক্লাসগুলো 12টার ব্যাচে আপনারা করে নেওয়ার সুযোগ পাবেন। যেহেতু সেম আমাদের গ্রুপে ক্লাস হবে, এই ক্লাসগুলো আবার পরেও আমাদের হবে, আরো পরেও হচ্ছে আমাদের ক্লাসগুলো আপনারা করতে পারবেন, নো প্রবলেম। তারপরেও যারা করতে চান 12টার ব্যাচে করে নিতে পারবেন। আপনাদের মানে 3টা এবং রাত 8টার ব্যাচের যে আমাদের ক্লাস শিডিউল, সেটি এবং 12টার নতুন ব্যাচের ক্লাস শিডিউল দুটি হচ্ছে ভিন্ন ভিন্ন করে আপনাদের এই গ্রুপে দিয়ে দেওয়া আছে। আবারও বলছি, 3টা এবং রাত 8টা যে দুটি ব্যাচ আমাদের গত মাসে শুরু হয়েছে, সে এই ব্যাচের রুটিন এবং একই সাথে আমাদের নতুন ব্যাচের শিডিউল আমাদের দিয়ে দেওয়া আছে। আপনারা একটু দেখে নেবেন। পূজার সময় ক্লাস নিয়ে অনেকেরই মতামত এসেছে। আমরা চিন্তা করেছি যেহেতু আমাদের অবশ্যই বন্ধ রাখা উচিত ছিল, কিন্তু যেহেতু আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, পূজার সময়কার ক্লাসগুলো আমরা কয়েকদিন রেখে দেব, যেন আপনারা ক্লাসগুলো পরবর্তীতে করে নিতে পারেন। এতে করে একটি পজিটিভ দিক হচ্ছে যে আমাদের ক্লাসগুলো আমরা অ্যাডভান্স হয়ে থাকলাম, আমাদের প্রস্তুতিটা অ্যাডভান্স হয়ে থাকলো। যেহেতু আমরা ক্লাস ডিলিট করব না, তাতে আপনাদের কনফিউজড হওয়ার বা এটাকে প্রবলেম মনে করার কারণ নেই। আমাদের সকলের ধর্মেই সবার কাছে গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে প্রত্যেকের ধর্মেই গুরুত্বপূর্ণ। তো সেহেতু আমরা এই ক্লাসগুলো আমরা রেখে দিব, আপনারা টেনশন করবেন না, ক্লাসগুলো পরবর্তীতে অবশ্যই করে নিতে পারবেন। তো যাই হোক, আগাম 22 থেকে 26 তারিখ দুর্গাপুজো উপলক্ষে পদত্যাগের আংশিক পরিবর্তন আনার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কার্যসূচি। শৈবাল বিকাশ নন্দী, আপনাদের জন্য আমি কথাটা বলেছিলাম, আশা করছি। আচ্ছা, যে কয়টা কমেন্ট আসছে সবার পূজার কয়েকটা পূজার কমেন্ট আসছে। ক্লাস দিনে করেছি, কিন্তু মনে হলো জসিম স্যারের কিছু বলবেন, সেটা শুনে যাবো। আচ্ছা, রসায়ন 2 ক্লাসটা আজ অসাধারণ হয়েছে স্যার, বিকালে ক্লাস শেষ করে অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ। স্যারের খুব ভালো লাগছে, তাই আবার অ্যাটেন্ড করলাম, অনেক ধন্যবাদ। স্যারকে কি দিয়েছে আপনাদের জানি না, তবে স্যার আজকে অনেক একটু টায়ার্ড, একটু প্রবলেমের কারণে। তারপরেও স্যার হচ্ছে আপনাদের বেস্ট রিপোর্ট দিয়েছে,
এই জন্য আপনাদের ভালো লেগেছে। আর নর্মাল থাকলে নর্মাল, মানে কোনো প্রবলেম যদি না থাকে, শরীর যদি টায়ার্ড না থাকে বা অন্য কোনো প্রবলেম না থাকে, অফিসিয়াল ঝামেলা না থাকে, ক্লাস আরো ভালো হবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা যারা সনাতন ধর্মী আছেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা যেহেতু 22 তারিখ থেকে 26 তারিখ আপনাদের বলেছেন, 22 থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের পূজা আছে, তো আমরা 22 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসগুলো হয়ে যাবে, নো প্রবলেম। 22 থেকে 26-এর ক্লাস আমরা 28 তারিখের, মানে ক্রমান্বয়ে বা 30 তারিখের পরে ডিলিট করব বা 28 তারিখের পরে ডিলিট করব। এই জন্য আপনারা ক্লাসগুলো পরে করে নেবেন। তো আশা করছি এক্ষেত্রে আর আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আমি স্যারকে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। আমাদের কিছু আমরা নতুন ব্যাচে 41 পিরিয়ড ভর্তি নিচ্ছি, মানে 41 পিরিয়ড পরীক্ষার, এবং 40তম বাইবার নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। একই সাথে আপনাদের যদি নতুন ব্যাচ শুরু হয়েছে 42-এ, সেখানে ভর্তি আছে। আপনারা যদি কাউকে রেফার করতে চান বা আমাদের স্যারদের ক্লাস যদি আমাদের সার্ভিস যদি ভালো লেগে থাকে, তাহলে রেফার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? একটু দ্রুত বলো, আমরা ক্লাসে প্রবেশ করব। সবাই একটু দ্রুত কমেন্ট করো, তোমরা সবাই কেমন আছো, আর কি কোথা থেকে জয়েন করলে। আর আমরা ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছি, তোমরা দ্রুত তাদের মধ্যে শেয়ার করে দাও, আমরা ক্লাসটি কোনোভাবে মিস করবো না। আবারও বলছি, সায়েন্সের হার্ড পার্ট, মানে একদম হৃৎপিণ্ড পার্ট হচ্ছে কেমিস্ট্রি। এটা বাদ দিয়ে কখনোই, কেমিস্ট্রির বাদ দিয়ে কখনোই প্রিলিমিনারি রিটেনে ভালো করা কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখনই ক্লাস করবো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে একটা কথা বলে শুরু করি, সেটা হচ্ছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে করোনা হয়েছিল। যদি করোনা না হতো, আজকে আমরা একই সাথে আমাকে বা আমি তোমাদেরকে, এই সারা বাংলাদেশকে একসাথে কোনো পাওয়ার সুযোগ ছিল না। আমি হয় ক্লাস নিতাম ফার্মগেটে অথবা নীলক্ষেতে, কিন্তু আমি আজকে এখানে দেখছি দিনাজপুর, চিটাগং, সিলেট, কুমিল্লা, এই যে বিভিন্ন জায়গা থেকে তোমরা ক্লাস করার সুযোগ পাচ্ছ, আমি তোমাদেরকে কিছু শেয়ার করার সুযোগ পাচ্ছি, এটা তোমাদের থেকে আমি বেশি কৃতজ্ঞতা। আমি তোমাদের কাছে দুইটি বিষয় বলে শুরু করব। সেটি প্রথমত হচ্ছে, তোমরা যেহেতু দূরে আছো, রেসপন্স করার সুযোগ নেই, একটা রেসপন্স করবা, সেটা হচ্ছে বারবার লিখে দিবা যে স্যার আমি এটা মোটামুটি বুঝেছি এবং ওকে, বাকি আমি তাড়াতাড়ি সেটাকে যাতে রিকভার করে দিতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে দেন আমরা নতুন টপিক পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে কেমিস্ট্রি 2। আশা করছি নিঃসন্দেহে তোমার কেমিস্ট্রি ভীতি দূর হবে যারা প্রথম ক্লাস করেছো এবং আজকে আমরা যারা দ্বিতীয় ক্লাস করছি। তাহলে আমরা একটু লিখে নেবো সবাই, কেমিস্ট্রি পার্ট 2। তোমাদের সকলের মনে থাকার কথা যে আমরা প্রথম ক্লাসের ঠিক এই জায়গাটা এনে ক্লাসটা শেষ করেছিলাম, দেখো মনে পড়ার কথা। তারপরও যদি কেউ নতুন থাকো, তাহলে তোমাদের একটু মনে কষ্ট পাওয়ার কিছু নেই, ক্লাস বুঝতে কোনো কষ্ট হবে না। আমি চোখের বাম পাশে লিখলাম বানান ছোট এবং ডান পাশে লিখলাম বানান বড়, ভালো করে বুঝো। আমি যদি প্রথম চ্যাপ্টারটা, আমি 3টি চ্যাপ্টার যা একজন ছাত্র বাসায় পড়তে 1 মাসের বেশি সময় লাগবে, সেটাকে কত সহজে বুঝতে পারি একটু দেখো। আমি প্রথম চ্যাপ্টারটার নাম কেমিস্ট্রিতে আমার ছিল, সেটা হচ্ছে জারণ, আর এটা ছিল হচ্ছে বিজারণ। আমি তোমাদের প্রথমে শিখিয়েছিলাম যে জারণ বিজারণ পড়তে গেলে তুমি মনে রাখবা যে বানানটা ছোট সেটা হচ্ছে জারণ, 3টি অক্ষর, যে বানানটি বড় 4টি অক্ষর। এটা ক্লিয়ার? আশা করছি এটুকু তুমি সম্পূর্ণরূপে ক্লিয়ার। আমি আবারও বলছি, যারা ক্লাসে শিখবা এবং কমেন্ট করে কৃতজ্ঞতা স্বীকার করবা, তাদের জন্য আমিও দোয়া করব এবং ক্যাডার হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আবারও বলছি, বানান ছোট দ্যাটস মিন জারণ। এটা কখন হবে ভালো করে বুঝবা, এটা শিখিয়েছিলাম। ব্র্যাকেটে ই মানে ইলেকট্রন, ভালো করে তাকাবা, ছেড়ে দেওয়া, দান করা, ত্যাগ করা, এরকম শব্দগুলো থাকবে। আর একটা বানান কখন বড় হবে, ইলেকট্রন যখন আমি গ্রহণ করব, অর্জন করব এবং যুক্ত করব, এরকম শব্দগুলো থাকবে। আর একটি টপিক বলেছিলাম তোমাদের মনে পড়ার কথা যে অ্যানোডে
সর্বদা, ভালো করে বুঝবা, অ্যানোডে, ছোট করে লিখি, অ্যানোডে জারণ ঘটে, ভালো করে বুঝবা, এটা পড়েছিলাম, একটু জাস্ট রিপিটেশন। আর এই পাশে লিখবা ক্যাথোডে, ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ ঘটে। ভাই এগুলো প্রিলির ভাষাদের বই কিন্তু খুঁজে পাওয়া যাবে না, আবারও বলছি, এগুলো তোমাকে আমরা কোন সিনিয়র পার্সনের সাথেই দেখে নেওয়াটা ভালো হবে। দেখো বানান ছোট, জারণ, জারণ কখন হবে? ছোট হবে যখন ছেড়ে দেবে, দান করবে, ত্যাগ করবে। আর অ্যানোডে জারণ হবে। আমি বলেছিলাম অ্যানোডে কেন জারণ হবে, এই প্রশ্নটা তুমি যদি আমাকে করো তাহলে আমাকে বলতে হবে অ্যানোড মানে ইলেকট্রন দান, ভালো করে বুঝো। তাহলে অ্যানোড মানে ইলেকট্রন দান, জারণ মানে ইলেকট্রন দান, তাহলে অ্যানোডে জারণ ঘটে, সিম্পল ওয়ার্ড ছিল। ক্যাথোডে বিজারণ ঘটে, কেন বলেছিলাম? ইলেকট্রন গ্রহণ। তাই ক্যাথোড যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে বলতে পারি ক্যাথোডে বিজারণ ঘটে। আশা করছি যারা নতুন আমার সাথে জয়েন করেছো তোমাদের সাথে কিন্তু আমি এইটুকু রিপিটেশন দিলাম। আমি আবারও বলেছি ছোট বানান জারণ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় আমার মতো করে আমাকে একটু ফলো করো। 3 অক্ষরের বানান, ছোট বানান, ছোট হইতে গেলে ছেড়ে দিতে হবে, দান করতে হবে। আর অ্যানোড সবসময় ইলেকট্রন দান করে, আর জারণও দান করে, এই জন্য আমরা বলেছি অ্যানোডে জারণ করে। আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন তোমার প্রবলেমটা কি হবে আমি একটু বুঝিয়ে বলি। ধরে নাও এটা শিখে গেছো, এটা বাজারের বইয়ে বিভিন্ন শিটে বা গাইড গুলোতে দেওয়া আছে, কিন্তু তুমি কিভাবে ভুলটা করে দিয়ে আসবা তার একটা নমুনা দেখো, কিভাবে ভুলটা করবা। আমি বলেছিলাম যে এরকম যদি একটা প্রশ্ন হয়, ভালো করে বোঝো, একটু রিপিটেশন করতেছি কেন, আমি পরে এটা ভালো করে টেনে পড়িয়ে দেব। যে একটি পদার্থ ইলেকট্রন, যারা 2 বার শুনছো, আমি আবারও বলছি, যারা আমার ক্লাসগুলো 2 বার 3 বার করবা তাদের আর ভুল হওয়ার কোনো সুযোগই থাকবে না। তাহলে একটি পদার্থ ইলেকট্রন দান করলে নিচের কোনটি সত্য, ভালো করে বলতো, জাস্ট এটা একটা প্রশ্ন করি। তাহলে আমাদের যদি অপশনগুলো এরকম থাকতো যে অপশনে দিল জারক, খতে দিল বিজারক, ভালো করে বুঝবা, গতে দিল বিজারণ, আর ঘতে দিবে হলো বিজারিত। দেখো আমরা কেন ফ্রেশ স্টুডেন্টরা কেন ভুল করি, দেখো তুমি কিন্তু পড়ে গেছো জারণ, কিন্তু তুমি ভুল করে দাগায় আসবা জারক, আর তোমার এটি কেটে 0 করে দেবে। আবারও বলছি, তুমি কিন্তু মনে করবা যে জারণ করেছে, এটা মানে জারণই আছে, কিন্তু এটা জারণ না। কিন্তু তোমরা যারা আসো উত্তর দিতে পারো, তোমরা এটা দুটো উত্তর দাও, যারা আমার আগে ক্লাস করছো দেখো, তোমরা কিন্তু অনেকেই মনে করবা যে জারণ, তাহলে এখানে জারণ মানে জারকই হবে মনে হয় না। আমাকে কয়েকটা সেকেন্ড মনোযোগ দিয়ে শোনো। আমাকে যারা তোমরা শুনছো, তোমরা সবাই বলো তো, সবারই একটি নাম, এটা কিন্তু ঠিক কথা নয়। অনেকে যারা আমাকে শুনছো একজনের 2টা নাম হতে পারে, 3টা নাম হতে পারে। ঠিক তেমনি জারণের আরো 2টা নাম আছে এবং বিজারণের আরো 2টা নাম আছে, একটু জেনে নিতে হবে। তাহলে আসলে আমরা লিখে ফেলি যে জারণের আর কি কি নাম আছে। তাহলে জারণের আরো 2টা নামের, একটা হচ্ছে জারিত আর একটা হচ্ছে বিজারক, ভালো করে বুঝবার শব্দটা। তাহলে জারণের আরেকটা নাম আছে কিন্তু বিজারক, আর বিজারণের আরেকটা নাম হলো বিজারিত আর জারক, ভালো করে বোঝো। তাহলে তুমি খেয়াল করো তো, তাহলে বলছি ইলেকট্রন দান, তাহলে দান মানে ছোট বানানটা হবে জারণ, আমি জারণ খুঁজবো পাবো না, জারিত খুঁজবো পেলাম না, বিজারক দাগাবো, অর্থাৎ অ্যান্সার বিজারক। তাহলে এখন যদি কেউ পরীক্ষার হলে যাও কখনো ভুল হবে না আশা করছি। তাহলে এটা আমার শেষ। আমি তোমাদের নতুন সেকেন্ড টপিকটা পড়াচ্ছি, সেটা হচ্ছে ধাতু অধাতু, পুরো একটা চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার এরকম আছে, ধাতু আর অধাতু। ভালো করে বুঝো, এইগুলো পড়তে কিন্তু সায়েন্স পড়া লাগে না, এগুলো পড়তে একটু আন্তরিক হতে হয়। দেখো ছোট বানান 2টি অক্ষর ছোট, 3টি বড়। তাহলে তোমাকে 2 ধরনের প্রশ্ন হতে পারে। নাম্বার 1, ধাতুরা কোন বিক্রিয়া ঘটায়, যেহেতু ধাতু উপরে লেখা আছে তাহলে আমার দরকার নেই, শুধু অ্যান্সার হবে কোন বিক্রিয়া ঘটায়, সমান দিয়ে রেখে দাও। ঠিক এ পাশে চলে আসো যে কোন বিক্রিয়া ঘটায়, অধাতু কোন বিক্রিয়া ঘটায়, ভালো করে বুঝবা কথাটা।
যতক্ষণ না বুঝবা ততক্ষণ আমি মুছবো না, আবার বোঝাবো দরকার হলে ঘটায়। ভালো করে তাকাও, আশা করছি দেখতে পাচ্ছ। যদি দেখতে পাও তাহলে লেখা শেষ হলে আমাকে জানাবো যে ডান, লিখে দাও। যাদের শেষ হয়েছে লিখে দাও ডান। তাহলে কোন বিক্রিয়া ঘটায় ধাতুরা, এটা মনে রাখার টেকনিকটা কি একটু বুঝিয়ে বলি। আমাকে লেখা বন্ধ করে কয়েকটা সেকেন্ড শোনো। ধাতু বানান ছোট, জারণ বানান ছোট, অধাতু বানানে বড়, বিজারণ বানানে বড়। আমার সাথে একবার সবাই বলো, ছোটটি ছোটটা ঘটায়, বড়টি বড়টা ঘটায়। তাহলে ছোটটা ছোটটা ঘটায়, বড়রা বড়টা ঘটায়। তাহলে এখানে অ্যান্সার হবে কোন বিক্রিয়া, ধাতু কোন বিক্রিয়া ঘটায়, তুমি বলবা ছোটটা ছোটটা ঘটায়। মানে ধাতু জারণ ঘটায়, অধাতু বিজারণ ঘটায়। ক্লিয়ার হবে, অধাতু বিজারণ ঘটায়। তাহলে একটা উত্তর শেষ। আসো আমি সেকেন্ড পয়েন্ট পড়াই, চেনার উপায়। কি করে ধাতু চিনবা, কি করে আমরা ধাতু চিনে ফেলব, চেনার উপায় কি? ভালো করে শুনবা, চেনার উপায় কি। তাই চেনার উপায় পাশে একটু লিখবা, কঠিন হবে অথবা শেষে আম থাকবে, আম থাকবে। তোমার আর কোনোদিন ধাতু চিনতে কষ্ট হবে না, এর জন্য সায়েন্স পড়া লাগে না। হয় কঠিন হবে অথবা শেষে আম থাকবে। অনেকের মেজাজ খারাপ হচ্ছে, কি কঠিন কি শেষে থাকবে, টেনশন করো না। দেখো আমারও এরকম পড়তে গেলে মেজাজ খারাপ হয়। দেখো প্রশ্ন হয়েছে লোহা, কি প্রশ্ন হয়েছে দেখো, ধরে নাও এই প্রশ্নটা হয়েছে লোহা কোন জাতীয় পদার্থ। লোহা কোন জাতীয় পদার্থ, ধাতু, অধাতু, উপধাতু, নিষ্ক্রিয় গ্যাস, এরকম প্রশ্ন হয়েছে। ভালো করে বুঝবো। তখন তুমি লোহাটা হাত দিয়ে ধরবা, এখন বলো লোহা কি কঠিন, তরল না বায়বীয়। তাহলে পরীক্ষার হলে আসবে লোহা কি জাতীয় পদার্থ। তুমি আস্তে করে উঠে যে ওই রুমের ভিতর যেখানে লোহা আছে ধরে একটু টানাটানি করবা, ঠিক আছে? টানাটানি করলে দেখতে পাবা লোহা, বলো লোহা কি কঠিন, তরল না বায়বীয়। তুমি অবশ্যই উত্তর পেয়ে যাবা কঠিন। তাহলে যেহেতু কঠিন তাহলে এটা ধাতু, উত্তর শেষ। ভালো লাগছে কিনা বলো। তারপরে পরীক্ষাতে আসতে পারে, ধরে নাও 41 বা 42, এটা মজার কথা বলি, হাসির কথা বলি, বললো সোনা কি জাতীয় পদার্থ বা রূপা কি জাতীয় পদার্থ। সোনা গোল্ড বুঝিয়েছি কিন্তু, হ্যাঁ। তোমাকে বলার পরে তুমি এখান থেকে উঠে যাবা, উঠে যে অনুমতি সাপেক্ষে যার কাছে সোনা আছে মানে গোল্ড আছে তুমি একটু ধরলে। তাহলে বলো তো এখন গোল্ড ধরলে বা রূপা ধরলে তাহলে এটাকে কঠিন, তরল না বায়বীয়? অবশ্যই তুমি অ্যান্সার দিবে এটা কঠিন, তাহলে এটি ধাতু হবে। আসো আর একটু মজার জিনিস শেখাই। তাহলে যেটা ধরতে পারবা না কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে, ধরে নাও অ্যান্সার দিতে হবে অসমিয়াম। ভাই অসমিয়াম অনেকেই এই শব্দটা জানবে না, কিন্তু অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী পদার্থের নাম হচ্ছে অসমিয়াম। ভালো করে বোঝো, সবচেয়ে ভারী পদার্থের নাম কি? অসমিয়াম। যেটা বাজারে বইগুলোতে নাই। কেন নাই আমি জানি না। এটা হলো ঘনত্ব সবচেয়ে বেশি। পৃথিবীতে আল্লাহ পাক যত পদার্থ আজ অব্দি পর্যন্ত, এই 10 তারিখ পর্যন্ত যত পদার্থ তৈরি করেছেন সবচেয়ে বেশি ঘন পদার্থ হচ্ছে অসমিয়াম। এখন বলো এই অসমিয়াম তুমি যদি একটু খেয়াল করে দেখো তো শেষে কি আছে? আম। তাহলে যেহেতু আম আছে তাহলে চোখ যেটা ধাতু হবে। এখন তুমি যদি বলো যে স্যার একটা কাজ করি, আমরা এরকম আরো কয়েকটা জিনিস শিখে ফেলি যেগুলো শেষে আম আছে, আমার সাথে তাহলে একবার বলো। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম, ম্যাগনেসিয়াম, প্লাটিনাম, ইউরেনিয়াম, অসমিয়াম, ক্যালিফোর্নিয়াম। এইরকম শেষে আমযুক্ত শব্দগুলো চোখ বুঝে লিখে দিবা ধাতু। ব্যতিক্রম আছে, এটা ব্যতিক্রম আছে। তাহলে প্রথমত তোমরা যারা আমাকে দেখছো ব্যতিক্রম নিয়ে বেশি টানাটানি করা দরকার নেই, আমি পরে বুঝিয়ে বলছি। তাহলে তোমরা একটু মনে রাখার কথা, ভালো লাগার কথা, ভালো লাগলে বলো যে ক্লিয়ার, ভালো মতো বুঝেছি বলো। এখন তোমরা যদি এটা না বুঝো, এখানে তো বলছে অসমিয়ামের শেষে আম আছে সেহেতু ধাতু। কে বলছে? থ্যাংক ইউ, সুন্দর কথা বলেছে। তাহলে অধাতু কেমন চিনবো? প্রশ্ন হতে পারে অধাতু কেমন চিনবো। অধাতু চেনার জন্য সবচেয়ে মজার জিনিস হচ্ছে অধাতু সর্বদা গ্যাস হবে। ভাই এটা একদম ছোটস্থ করে দেবো, অধাতুরা গ্যাস হবে। তাহলে অনেক সায়েন্সের ছাত্র বিভ্রান্তিতে পড়ে যাবে কিন্তু যদি বলে 5টি অধাতুর নাম বলো। তুমি কোনো সায়েন্স পড়া লাগে না, একদম আর্টসের ছাত্র হিসেবে চোখটা বন্ধ করে 5টা গ্যাসের নাম লিখে দাও, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এভাবে করে। তাহলে ইজিলি তুমি অধাতু পেয়ে যাচ্ছ। এছাড়াও অধিকাংশ তরল যে পদার্থগুলো আছে, আমি কিন্তু বলিনি সবগুলো, বলেছি অধিকাংশ তরলরা অধাতু আর 100% গ্যাস।
তবে একটা মজার কথা বলি, আজকে তুমি যদি ক্লাস আমার শেষ করার পরে কোন একটি গাইড বই খুঁজে বের করো, তাহলে অনেক গাইড বই দেখতে পাবা হাইড্রোজেনের পাশে ধাতু লিখছে। এটা পড়া মাত্রই আমার কাছে মনে হবে একজন সুস্থ মানুষ স্ট্রোক করে মরে যেতে পারে, কারণ হাইড্রোজেন হচ্ছে একটি গ্যাস, এটা চোখটা বন্ধ করে এটা কি হবে, অধাতু হবে। তাহলে তোমরা সায়েন্স পড়া লাগবে না, শুধু একটু আন্তরিক থাকতে হবে, চোখ আর কান একটু খোলা রাখলে সায়েন্সে ভালো করা সম্ভব, কনফিডেন্সের সাথে থাকলে ভালো করা অবশ্যই সম্ভব। তাহলে আমি কি বলছি তো দেখো, 100% গ্যাস হলে অধাতু, অধিকাংশ তরল অধাতু। আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি একটু পরে। আসো আমরা একটা পরের অপশনে যাই, তৃতীয় নম্বর চ্যাপ্টার। আমি কিছু নমুনা প্রশ্ন পরে লিখে দেবো, অনেকগুলো নমুনা প্রশ্ন। আমরা চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে ফিশন, খুব ইম্পর্টেন্ট টপিকস পড়তেছি, ফিশন। আর একটা হচ্ছে ফিউশন। ফিউশন, এই প্রশ্নগুলো যদি কোনো ছাত্র আমার সাথে যদি বলো, তোমাদেরকে ট্রুলি স্পিকিং দ্যাট যদি একটা ইন্টারমিডিয়েট লেভেলের কেউ যদি বইটা কেন কেমিস্ট্রি বইটি এবং ফিশন এন্ড ফিউশন 6.5 পৃষ্ঠা, এটার বর্ণনা কয় পৃষ্ঠা, 6.5 পৃষ্ঠা, এটা পড়ার পর যদি আমি প্রশ্ন করি তুমি বিভ্রান্তিতে পড়ে যাবে। যদি আমি এখন প্রশ্ন করি ফিশন বিক্রিয়ায় কয়টা নিউট্রন তৈরি হয়, সায়েন্সের ছাত্ররাই হিমশিম খেয়ে যাবে। ফিউশন বিক্রিয়ায় কতগুলো নিউট্রন কণা তৈরি হয়, হিমশিম খেয়ে যাবে। আমাকে কয়েকটা সেকেন্ড সময় দাও, দেখো যে কোনো প্রশ্ন পারা যায় কিনা। টাইম কাউন্ট শুরু, দেখো কয়েকটা সেকেন্ড পড়ো। 3 অক্ষরে বানান, ছোট বানান ছোটর পাশে লিখেছি, 4 অক্ষরে বানান, বড় পাশে লিখেছি। দ্যাটস এনাফ। প্রথম টপিকটা কি ছিল ভালো করে বুঝাই বলি। বলা আছে বড়, মনে রাখবা সবসময়, বড় পদার্থ, কি পদার্থ লিখছি মনে রাখবা, বড় পদার্থ, একটা তীর চিহ্ন দিলাম, ভেঙে ভেঙে ভালো করে বুঝবা, বড় পদার্থ ভেঙে ছোট হবে বা টুকরো হবে, ছোট বা টুকরো হবে। তাহলে আমি যে প্রশ্নটা পড়ালাম, তোমার একটা মজা লাগার কথা, এসব বইয়ের কথা না, কিন্তু এগুলোতে সব প্রশ্ন পারা যায়। দেখো, বড় একটা পদার্থকে যদি তুমি ভেঙে ছোট করে দাও, টুকরো করে দাও, তাহলে উত্তরটা ছোট বানানো হবে। এর জন্য সায়েন্স পড়া লাগবে কেন আমাকে বলো। তুমি একটু মনোযোগ দাও। একজন বলছে হীরক কি হবে, ওটা ব্যতিক্রম। আমি একটু করে যাবো ভাই, হীরক হচ্ছে একটা ব্যতিক্রম, কারণ এটা সত্য হওয়ার সত্য অধাতু। আমাকে সময় দিতে হবে, ধৈর্য হারা হলে হবে না। স্যারের কাছ থেকে শিখবা, একটু ধৈর্য ধরবানো হবে না। আমি আমি একটু মজার কথা বলি, বিশ্বাস করো, তোমরা ভালোবাসো মনে প্রাণ, আজকে থেকে তো মন দিয়ে আমার ভালোবাসো, ক্লাসগুলোকে অতি ভালোবাসো। তুমি ক্যাডার না হয়ে কিভাবে যাও আমি তোমার দেখে নেবা। তুমি যদি না টেকো তাহলে তোমার দোষ। 33-এর পর থেকে যারা ক্যাডার হয়েছে, বিজ্ঞানে ভালো করছে, তাদের কাছে গোপন একটা ফোন দিয়ে জিজ্ঞেস করো কিভাবে ভালো করা যায়, সে বলে দেবে। তাহলে বড় পদার্থ ভেঙে ছোট বা টুকরো হবে, উত্তরটা ছোট হবে। তাহলে কত সহজ কথা ছিল। চলে আসো ডান পাশে, দেখো কত মজা পড়াশোনা দেখো। তাহলে বড় বানাইতে গেলে কি হবে, ছোট ছোট, দুটো কথা বলছি, ছোট ছোট পদার্থ, ছোট ছোট পদার্থ, একটা তীর চিহ্ন দাও, যুক্ত হয়ে বড় হবে, অথবা বেশি হবে, অথবা ছড়িয়ে পড়বে, অথবা বিস্তৃতি ঘটাবে। ভালো করে বুঝবা, এত কিছু লিখতেছি না যাতে আমার প্রশ্ন হুবহু কমন আসে। হুবহু কমন আসার কথা চিন্তা করে এত কিছু লিখতেছি। বিস্তৃতি, অনেকে বলে বেশি প্রশ্ন কমন আসে ক্লাস থেকে, কারণ হলো এইগুলো, একটু বেশি পড়লে বেশি কমন আসে। এটা আল্লাহ পাক বলছে তুমি যদি বেশি চেষ্টা করো ভালো করবে, এটা স্বাভাবিক কথা। আমি আবারও বলছি, আমি বেশি পড়াচ্ছি বলে কমন আসবে তা না, তুমি বেশি পড়ছো বলে তুমি ভালো করবে, এটা আমার কোনো কৃতিত্ব না। এই যে তুমি আমাকে কষ্ট করে রাত জেগে দেখতেছো, তোমরা যে ভালো করতেছো, তুমি ক্যাডার হচ্ছে, এটা আমার লাভ থাকে। তুমি ক্যাডার হচ্ছে, তুমি চাকরি বাকরি করবে, আমার লাভটা কোনটুকু, আমার আমার ভালো লাগতেছে যে তোমরা এখানে কনফিডেন্সের সাথে আসো বলে, কনফিডেন্স লেভেল বেড়ে গেছে বলে, কনফিডেন্সের একজন ক্ষুদ্র মানুষের সাথে তুমি আসো বলে ক্যাডার হচ্ছে, এইটুকু। তাহলে একটা ভালো জিনিস শিখাচ্ছি, মনে দাও, 30 সেকেন্ড আমাকে সময় দিতে হবে। ছোট বলে ছোট বানান ফিশন, বড় বলে বড় বানান ফিউশন। এখন আমি দুটো প্রশ্ন করতেছি, যে যে আনসার দিতে পারবো তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। তোমাকে বলতেছে ভেঙে যাবে, এই কথাটা তুমি কি করে বুঝবা? তুমি একদম খাতা বন্ধ করে সবকিছু বাদ দিয়ে খালি একটা কল্পনা জগতে চলে যাও। যে প্রশ্নটা পরীক্ষার দিন করা হয়েছে সেই প্রশ্নের ভিতরে মাথাটা ঢুকাই দিবা। তোমার মাথাটা ঢুকাই দেওয়া, মাথাটা ঢুকাই দেওয়ার পরে তোমার মাথা যদি ঠিক না থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা রয়ে যায়,
তাহলে আনসারটা হবে ফিশান। এখন আসো পারমাণবিক চুল্লি, এইটার ভিতরে তোমার মাথা দিলে তোমার মাথার কিছু থাকবে, ভেঙে সব টুকরো টুকরো হয়ে যাবে, তাহলে পারমাণবিক চুল্লি বললে ফিশান হবে আনসার। তোমার মাথার উপর দিয়ে পারমাণবিক বোমা মারে, তাহলে তোমার মাথার এক খন্ড চলে যাবে নেপালে, এক খন্ড চলে যাবে ভারতে, একটা চলে যাবে আমেরিকায়, বিভিন্ন দেশে চলে যাবে, তাহলে ভেঙে যাবে, তাহলে ওই ফিশান। ভালো করে বলছো। এখন তোমার মাথার উপর যদি আল্লাহ পাক সূর্যের আলো ফেলে দেয়, তোমার মাথা কিন্তু ভেঙে টুকরো টুকরো হবে না, তাহলে সূর্যের আলো হলে কি হবে? ফিউশন হবে, বরঞ্চ সূর্যের আলো সবসময় ছড়িয়ে পড়ে। আমি তোমাকে একটা প্রশ্ন করব, কে কে বলতে পারবা বলো। আমরা একটা টিউবলাইট জ্বালিয়ে দিলাম, টিউবলাইটটি সারা বিল্ডিংকে আলোকিত করলো, এটা কি ফিশন হবে না ফিউশন হবে? আবারও বলছি, একটা উচ্চ ভোল্টেজের টিউবলাইটকে জ্বালিয়ে দিলে সেটার বিকিরিত রশ্মি চারিটা পরিবেশকে আলোকিত করে দিল, এটি কোনটির উদাহরণ হিসেবে তোমার কাছে বিবেচ্য হবে? ফিশন না ফিউশন? ফিশন না ফিউশন বলো। তাহলে চোখটা বন্ধ করে এটা কি হবে? ফিউশন হবে। আমরা এখানে একটু কয়েকটি উদাহরণ পড়ছি, একটু উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো একটু দেখবা ডান পাশে বাম পাশে। নাম্বার 1 পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লি। নাম্বার 2 পারমাণবিক পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা। 3 নম্বরে আসো আণবিক আণবিক বোমা, আণবিক বোমা। তাহলে পারমাণবিক চুল্লি, পারমাণবিক বোমা, আণবিক বোমা। ডান পাশে চলে আসো উদাহরণ পড়ার জন্য। নাম্বার 1 সবচেয়ে মজা বাবা, সেটা হচ্ছে সূর্যের আলো। ভালো করে তাকাও তো ভাই, সূর্যের আলো। 2 নাম্বার হচ্ছে নাপাম বোমা, নাপাম বোমা। একটু শিখে রাখো, কেউ তোমাকে কোনোদিন আটকানোর উদ্দেশ্যে বলতে পারে নাপাম বোমা কি। আবারও বলছি, বাজারের একটা গাইড বই যদি দেখাইতে পারো নাপাম বোমার এক্সপ্লেনেশন দেওয়া আছে, তারপর আমারে বলো এটা ছবি তুলে দিও আমার। এগুলো না শিখার কারণে আমরা ভুল করতেছি। তাকাও, নাপাম বোমা হচ্ছে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। ভালো করে তাকাও একটু, ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ, প্লাস ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এই ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামকে একসাথে করে যে বোমা বানানো হয়েছে তার নাম হচ্ছে নাপাম বোমা। আসো 3 নাম্বার হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা তো বলার দরকার নেই, হাইড্রোজেন গ্যাস বলা আছে, হাইড্রোজেন বোমা। এবং 4 নাম্বার হচ্ছে নিউট্রন বোমা, নিউট্রন। নিউট্রন বোমা মানে, নিউট্রন বোমা মানে হচ্ছে বিকিরণ বোমা, বিকিরণ। ভাই বিকিরণ অনেকে বোঝে না, তাহলে এটা লিখে রাখো আলফা বিটা গামা, আলফা বিটা গামা লিখে রাখো। তাহলে যে ছেলে নিউট্রন বুঝবে না সে বিকিরণ বুঝবে, যে বিকিরণ বুঝবে না সে আলফা বিটা গামা রশ্মি বুঝবে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, পারমাণবিক বোমা মাথার উপর মারলে আমরা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, পারমাণবিক বোমা আণবিক বোমা মারলে। ভালো করে দেখো, সূর্যের আলো ছড়িয়ে পড়বে, গ্যাস যেহেতু ছড়িয়ে পড়বে, হাইড্রোজেন গ্যাস ছড়িয়ে পড়বে, বিকিরণ ছড়িয়ে পড়বে, সবগুলোর সাথে ছড়িয়ে পড়ার সম্পর্ক রয়েছে। তাহলে আমি আশা করছি আল্লাহ পাকের রহমতে তোমাদের এটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমি তোমাদের একটা মজার জিনিস শিখাচ্ছি, দেখো এই জিনিসটা কেন আমরা ভুল করি। দেখো এত কিছু পড়ানোর পরে কেন ভুল করে আসি, এটা বুদ্ধি শিখা। এই 3টা বোমাকে আমি একটা বক্সের মধ্যে ধীরে দিলাম। 3টা বোমা একটু লেখা, নাপাম বোমা, হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা। ভালো করে বুঝো, এই 3টি বোমাকে একটা বক্সের মধ্যে ধীরে দিলাম, দিয়ে বললাম এই 3টি বোমার আঘাতে, এই 3টি বোমার আঘাতে দালান কোঠা, দালান কোঠা, দালান কোঠা ভাঙে না, তবে প্রাণীরা মারা যায়, প্রাণীরা মারা যায়। ভালো করে লিখে নাও প্রশ্নটা। প্রশ্ন করেছে, আমি একটা প্রশ্ন লিখলাম যে এই 3টি বোমার আঘাতে দালান কোঠা ভাঙে না, তবে প্রাণীরা মারা যায়। এই 3টি বোমা হচ্ছে সেই বোমা যাদেরকে মারলে দালান কোঠা, দালান কোঠা, আবারও বলছি 3টি বোমা মারলে তোমার দালান কোঠা ভাঙবে না, প্রাণীরা মারা যাবে। এখন আমরা যারা আর্টসের ছাত্র তাদের একটা টেনশন করে যায়, এটা কেমনে সম্ভব? তাহলে আসো আমরা একটা বুদ্ধি করে শিখাই। ধরে নাও আমরা সবাই একটি ক্লাসরুমে বসে আজকে
তোমরা আমাকে যারা দেখছো এই এই মনে করো 221 জন আমরা একসাথে একটা ক্লাসরুমে ক্লাস করছি। এই ক্লাসরুমের মধ্যে আমাদের একটা গ্যাসের সিলিন্ডার আস্তে করে খুলে দিয়ে কেউ চলে গেল। সেটার মধ্যে ছিল মনে করো ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম অথবা হাইড্রোজেন গ্যাস। ভালো কথা, এটা দেওয়ার পরে ভালো করে বুঝে নাও যে গ্যাসটা সারা বিল্ডিং এ ছড়াই গেছে। আর আমি যেহেতু নিয়মিত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে আমার প্রশ্বাসের মধ্য দিয়ে ওই গ্যাসটি আমার শরীরের মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার ফলে আমার শরীরে ঢুকে গেলে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে, আমার শ্বাস প্রশ্বাস কৌশল বন্ধ হয়ে আমি মারা যাব। ভালো খবর, তাহলে এই বোমার আঘাতে আমরা মরে গেলাম। কিন্তু বলতো এই গ্যাস কি বিল্ডিং কি তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেবে? নেবে না। কেন? বিল্ডিং কি শ্বাস প্রশ্বাস করে না। এই জন্য বিল্ডিং ভাঙার প্রশ্নই নেই। এইটা নিয়ে কনফিউশন থাকার কোনো যৌক্তিকতা নেই। তাহলে বিল্ডিং বলো, দালান কোঠা বলো, এগুলো তো বিভিন্ন গ্যাস তারা পেটের মধ্যে নেবে না, এই জন্য তারা মরবে না, আমরা নেব, এই জন্য মরে যাব। যদি এটা ক্লিয়ার হয় তাহলে একটু ক্লিয়ারলি বলো যে স্যার আমার এটা লেখা শেষ, আমরা ক্লিয়ার হয়ে গেছি। আবারও বলছি, যারা একবার ক্লাস করছো তারা আবার করো, প্রয়োজন বোধে আবার করো, 3-4 বার করো। কেন? কেমিস্ট্রি এমন একটি বিষয় বা বিজ্ঞান এমন একটি বিষয় যারা বারবার করবে এদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা খুবই খুবই কঠিন হবে। মনে রাখবা, যে পড়া পড়তে বেশি সময় লাগে সেটা ভুলতেও বেশি সময় লাগে, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে আশা করছি এটা লেখা শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। আমি আশা করবো প্রশ্ন থাকে না, তারপরেও যদি আবেগে করে অনেকে যে আমার একটু আবেগ বেশি, আমি করবো করে। আর আবেগ কম থাকাটা ভালো। আমরা একটা বিক্রিয়া দেখাচ্ছি, দেখো তোমার। আমি প্রশ্ন পড়ালে কম থাকার কথা, প্রশ্ন থাকে না, তারপরে তো একজন করো। এটা মজা জিনিস শিখায়, ফিশনের একটা বিক্রিয়া শিখায়। এটা সাধারণত সারা জীবন কাজে দেবে। বিশেষ করে আমি রিটেনে যাদেরকে পড়াবো, হয়তো আশা করছি আমাদের রিটেনে অ্যাডভান্স কোর্স চালু হতে পারে যদি চাই, তখন আমি এগুলো পড়াবো, হিউজ ইনফরমেশন দেবো। দেখো একটা জিনিস শিখাই গেলে আজকে, ফিশন বিক্রিয়া কিভাবে ঘটে থাকে বা কি পড়লাম এতক্ষণ, বাস্তবতা। একজন বলছে আরেকটু বলেন, তোমার উদ্দেশ্যে আবার একটু শেখাচ্ছি, একটু ফিশন বিক্রিয়া একটু তাকাও। আমি ইউরেনিয়াম নিলাম। ইউরেনিয়াম তো সবাই জানে, এটা সায়েন্স পড়া লাগে না। ওই যে আপনার পাবনার রূপপুরে যে পারমাণবিক চুল্লি গঠিত হবে, তোমরা জেনে থাকো, সেখানে যে জ্বালানি ব্যবহার করা হবে তার নাম পারমাণবিক যে জ্বালানি, তার স্পেসিফিক নাম হলো ইউরেনিয়াম 235। আমার সাথে একবার একটু সবাই রিপিটেশন করো, ইউরেনিয়াম 235। আবার বলো, ইউরেনিয়াম 235। তাহলে ইউরেনিয়াম 235 এই 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 জ্বালানিকে ভালো করে বুঝবা, সবাই মনোযোগ দিয়ে। এই জ্বালানিটাকে যদি আমরা একটি নিউট্রন কণার সাথে বিক্রিয়া ঘটিয়ে দিই, তাহলে ইউ হচ্ছে ইউরেনিয়াম, ইউ হচ্ছে কি ইউরেনিয়াম, আর এটা হচ্ছে নিউট্রন, নিউট্রন। ভালো করে বুঝবা। তাহলে ইউরেনিয়ামের সাথে নিউট্রন কণা যদি আমি আঘাত করে দিই, তাহলে কি কি তৈরি হবে একটু মনোযোগ দাও। বেরিয়াম প্লাস ক্রিপ্টন প্লাস 3টি নিউট্রন, একটু দেখবা সবাই, প্লাস বিপুল বিপুল তাপ শক্তি তৈরি হবে। এখন একটু খেয়াল করে দেখো, এটা হলো বেরিয়াম, বেরিয়াম, আর কে আর ক্রিপ্টন। ভালো করে তাকাও, এটা হলো 56, এটা হলো 36, এটা হলো 141, এটা হচ্ছে 92, 92। এখন তুমি একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে, কেন বিক্রিয়াটি ফিশন হলো। আমরা যারা এখানে আসি একটু মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দাও এখানে। পঞ্চাশটা দেওয়া হবে, 50টা একটু কাছে দিন, 50 টাকা 60 টাকা। আর একটা কথা বলি, তোমরা যারা আমাকে শুনছো সবসময় সলভ ক্লাসে বেশি মনোযোগী থাকবা। প্রত্যেকটা সলভ ক্লাসে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসো, একজন বলছে আলফা বিটা গামা বুঝলাম না ভাই, তোমার উদ্দেশ্যে করে বলছি, একটু মনোযোগ দাও আমার দিকে। বিকিরণ মানে, বিকিরণ রশ্মি মানে আলফা বিটা গামা রশ্মি। আমি আবার একটু ক্লিয়ার করে তোমাকে বুঝিয়ে বলি। তুমি চক্ষুকে
চক্ষুকে আমরা কি বলতে পারি? চোখ বলতে পারি, আই বলতে পারি, চক্ষু বলতে পারি। বিকিরণকে আমরা বিকিরণ রশ্মি বলতে পারি। বিকিরণ রশ্মি মানে আলফা বিটা গামা রশ্মি। এটা মুখস্থ, একদমই মুখস্থ। তাহলে এখানে একটু আসো, মনোযোগ দাও, এই জায়গা দেখো ভাই। 235 একটা বড় ছিল পদার্থ, তৈরি হয়েছে 100, 41 আর 92, তাহলে ছোট হয়েছে। এই জন্যই বিক্রিয়াটা ছোট বা ফিশন বিক্রিয়া হয়েছে। এটা মনে রাখার টেকনিক। এখন তোমাকে একটা জিনিস দেখায়, তোমরা একটু তাকাও, যে বিক্রিয়াটা সঠিক আছে না ভুল আছে এটা জানার জন্য এটা প্রুফ পদ্ধতি শেখায়, অর্থাৎ প্রমাণিত পদ্ধতি শেখায়। তাহলে উপরে আছে 235 প্লাস 1 সমান 236, নিচে আছে 92 প্লাস 0 সমান 92। ভালো করে দেখো, এটা হলো প্রুফ পদ্ধতি, ম্যাথমেটিক্যাল টার্মের মতো। এখানে তুমি দুইটা ভাগ করে ফেলো। একটু দেখো, উপরে আছে 141 প্লাস 92 প্লাস 3 সমান 236, এখানে আছে 56 প্লাস 36 প্লাস 0 সমান 92। এখন এটা আমাদের বিক্রিয়াটা সঠিক হয়েছে। এটা প্রমাণ হচ্ছে 236, 236, 92 এবং 92। একটা জায়গা তোমার একটু বুঝতে কষ্ট হতে পারে, যদি তুমি ভালো করে একটু দেখে না তাহলে ভুল হবে না আশা করছি। অনেকে এটা বোঝে না 3 নিউটন মানে, 3 নিউটন মানে হলো এইরকম বিষয়টা, একটা নিউটন প্লাস আরেকটা নিউটন প্লাস। দেখো তো এটা কিন্তু কঠিন ছিল না, একটু খেয়াল করো। এইটা তৈরি করেছি, এই 3টা নিউটনকে একবারে লিখেছি। এটাকে আমি যদি ভেঙে বলতাম তাহলে এভাবে বলতাম। তাহলে একই কথা হলো 3টা শূন্য, এই 3টা শূন্য, উপরে 1 1 যোগ করলে 3, তাই 3 বসিয়েছি। এটা একটু দেখে না, যারা বিশেষ করে নতুন আসো একদম আর্টসের স্টুডেন্ট, তোমাদের জন্য বেশি ভেঙে পড়াচ্ছি। একটু দেখো, 3 নিউটন না লিখে এভাবেও লেখা যায়, আমি ইচ্ছা করে এভাবে লিখেছি। তাহলে আমরা ইজিলি এটা বুঝে গেলাম। তাহলে ফিশন বিক্রিয়াটা আমরা মুখস্থ একটু করে ফেলবো, হাতে সময় আছে। আমি এখন যেটা দিচ্ছি সেটা একটা ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়াটি, এই যে বিক্রিয়াটি দিচ্ছি এখন, যে বিক্রিয়াটি সেটা সূর্যের মধ্যে ঘটে। সূর্যের মধ্যে নিয়মিত এই বিক্রিয়াটি ঘটে। অনেক সময় রিটেনের প্রশ্ন আসে, সূর্যের মধ্যে ঘটিত বিক্রিয়াটি লিখুন। তাহলে তুমি যে কাজটা করবা, দুটো ছোট ছোট জিনিস যোগ করে এটা বড় বানাবো। তাহলে একটু তাকাও, এটা হলো ডিউটেরিয়াম আর এটা হলো ট্রিটিয়াম। এটা তৈরি করবে হিলিয়াম প্লাস একটা নিউট্রন কণা তৈরি করবে প্লাস বিপুল তাপ শক্তি তৈরি করবে। এখানে তো লিখে রাখো সবচেয়ে বেশি, সবচেয়ে সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি শক্তি। কারণ পৃথিবীতে আল্লাহ পাক যত শক্তি দিয়েছেন, প্রধান শক্তির উৎস হচ্ছে সূর্য, এই জন্য লিখেছি সবচেয়ে বেশি শক্তি। এখন তোমরা যদি প্রুফ পদ্ধতিতে যাও, দেখো একটু প্রুফ পদ্ধতি কত ইজিলি দেখানো সম্ভব। প্রুফ পদ্ধতিতে যদি যাও, তাহলে প্রুফ পদ্ধতি আমার সাথে একবার শিখে রাখো। 2 + 3 = 5, দেখো একটু 5, 1 + 1 = 2। এখন আসো এর পাশে একটু দেখো, যেমন 4 + 1 = 5 এবং এখানে 2 + 0 = 2। মজার ব্যাপার হলো, আমরা যারা বিক্রিয়া পড়াই বা বইগুলোতে পড়ি, সেগুলো হলো কি হলো না আমি জানি না, কিন্তু তুমি যদি এভাবে পড়ো, একজন আর্টসের ছাত্র কোনোদিন আর ভুল করবে না। একটু তাকায় দেখো, 2 আর 3 5, 5 5 মিলে গেছে আর 2 2 মিলে গেছে, তার মানে বিক্রিয়াটা শতভাগ ঠিক আছে, শতভাগ বিক্রিয়াটি ঠিক আছে। তোমরা কি ক্লিয়ার হও? আবারও বলছি, একটু তাকাও, বোর্ডে তাকাও এবং ক্লিয়ার হও। মনে রাখো, যারা পারবে তারা কিন্তু অবশ্যই পারবে। তোমরা লেখা শেষ করার পর আমাকে বলবো, ফিউশন বড় বানাও, বড় জিনিস তৈরি হয়েছে। 2 এর থেকে 4 বড়, 3 এর থেকে 4 বড়, এই জন্যই বড়। বিক্রিয়াটি কোথায় ঘটে? সূর্যের মধ্যে ঘটে। এটার নাম ডিউটেরিয়াম, এটার নাম ট্রিটিয়াম, তৈরি করেছে হিলিয়াম। তাহলে সূর্যের মধ্যে যেটা হয় সেটা এইভাবে বিক্রিয়াটি হয়। এখানে দেখো প্রুফ করে দিয়েছে। তোমরা সোলো পড়াইতে বলো, আমি ঠিক আছে সোলো পড়াবো, কিন্তু বেশি দূরত্ব একটু পড়াই কেন? যাতে তোমরা একটু বেশি শিখতে পারো। এই জন্য এই বয়সে সোলো বললে ভালো লাগে না, এই বয়সে সব থাকবে স্পিডে স্পিডে। ঠিক আছে, এই বয়সে আমরা কিভাবে থাকবো? স্পিডে থাকবো। এটা মজার কথা বলি, তোমরা হয়তো বা অনেকের সাথে জীবনে সরাসরি একবার হলেও দেখা হবে, তাদের জন্য বলছি। আমি রিটেনে গেলে বলাতাম আমার স্টুডেন্টদের আমি এমন ভাবে শিখাবো,
পরীক্ষা হবে এমন স্পিডে লিখবে, আশেপাশের ছাত্ররা লেখা বন্ধ করে ওর লেখা দেখবে এবং লেখা দেখতে দেখতে সময় চলে যায়, ফেল করো। বোঝেন এটা? এটা মজার কথা বললাম না, এটা সত্য কথা বললাম। এমন স্পিডে আমার ছাত্ররা লিখবে যে ওনারা লেখা দেখে সময় নষ্ট করে ফেল করো এবং সে মাঝখান থেকে কেটে দেবে। এটা ক্লিয়ার হও, বলো ডান। তোমার একটু স্পিডে রাখি কেন? সবার ক্লাসে তো দেখি ভাই আমি মরার মতো পড়াতে পারবো না, এটাই আমার পার্থক্য। আমি প্রত্যেকটা প্রথমে থিওরিটিক্যাল পড়াই, এরপরে এক্সপ্লেনেশন দিই, এরপরে পরীক্ষাতে কেমন প্রশ্ন হবে বলি, তারপরে কেন ভুল করবা কেন করবা না এটা দেখে আমি 4 স্টেপে পড়াই। একটু দেখে নাও, ইনশাআল্লাহ পারবা। তাহলে তোমাদের এই প্রশ্নগুলো পড়ার পরে তোমরা কেন ভুল করবা এখন এটা দেখাচ্ছি। এটা এত কিছু পড়া না, তোমার কমেন্ট করতেছে অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে, এই কমেন্টের কোনো দাম থাকবে না। দেখো ভুল করে চলে আসবে, দেখো কেন ভুল করি আমরা। দেখো ব্যতিক্রম, এই কথাগুলো কিন্তু আমরা শিখি না। দেখো নাম্বার 1, ভালো করে বুঝবা। আমি বলতেছি কার্বন এবং হাইড্রোজেন দুটো কিন্তু অধাতু। দেখো কেন মানুষ ভুল করে, দেখো কার্বন আর হাইড্রোজেন অধাতু, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখে আসছি। কার্বন এবং হাইড্রোজেন দুটি অধাতু। তাহলে আমি তোমাদের বলেছিলাম কার্বন এবং হাইড্রোজেন যদি অধাতু হয়, বলেছিলাম অধাতু বানানে বড়, তাহলে বড় বিক্রিয়াটি ঘটাবে, তাহলে বিজারণ ঘটাবে। দেখো ভুলটা কোথায় আমরা করি। এই কথা শুনে সারাদিন খুশিতে চলে যাও, বা স্যার ভালো জিনিস শিখেছে, কিছু শেখায় না। দেখো অধাতু বিজারণ হয়, এটা সবাই জানে, একটু সুন্দর করে লিখে রাখবে, এটা ভুল, এটা ভুল। তাহলে সঠিকটা কি? এইটাই হলো সঠিক, এটাই ব্যতিক্রম। সঠিক হচ্ছে এটা জারণ, এটাই এক্সপ্লেনেশন। তাহলে আমি কিন্তু পাশাপাশি ভুলটাও লিখতেছি সঠিকটাও লিখতেছি। কেন আমরা ভুল করি? কার্বন এবং হাইড্রোজেন অধাতু, সেহেতু হওয়ার কথা ছিল বিজারণ, এই জন্য পরীক্ষাতে আসে আমরা ভুল করি, কিন্তু এটা ভুল এটাই সঠিক। আসলে আমরা মজার একটা জিনিস শিখি। 2 নম্বরটা বলতেছি, একটু তাকাবা সবাই। সেটা হচ্ছে কঠিন। বলেছিলাম মনে আছে কিনা জানেন, যারা কঠিন তারা সর্বদা হবে, কঠিনের সর্বদা হবে ধাতু, এটা বলেছিলাম। খেয়াল করে দেখ, কঠিন সর্বদা ধাতু হবে। বলেছিলাম হয় কঠিন নয় আম, তার মানে তারা ধাতু হবে। কিন্তু তাহলে লিখতেছি তাহলে হীরক। তাহলে হীরক লিখলাম কেন ভাই? হীরক হচ্ছে সবচেয়ে কঠিন ধাতু। পৃথিবীর সবচেয়ে কঠিন ধাতুর নাম হচ্ছে, সবচেয়ে কঠিন পদার্থের নাম হচ্ছে হীরক। হীরক হচ্ছে, আবারও শিখে রাখো, কার্বনের রূপ ভেদ, এই জন্য নিচে সি লিখে দিলাম। তাহলে কঠিন পদার্থরা ধাতু, এটা সত্য, আমি তোমার সাথে একমত। হীরক কঠিন, তাহলে হওয়ার কথা ছিল ধাতু সেই অনুযায়ী, কিন্তু এটা ভুল, এটা ভুল। তাই সঠিকটা কি? অধাতু, এটাই সঠিক, এটাই সঠিক। এগুলো হাত দেওয়া যাবে না, যদি কোথাও পাও এর ব্যতিক্রম সেগুলো কেটে ঠিক করে নেব। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি। এইটুকু লেখা শেষ হলে একটু বলো ডান, বা লেখা শেষ। আমি একটু মুছে দেবো বোর্ড থেকে, এটা বলো যে 2টা লেখা শেষ হয়ে গেলে বলো, 2টা লেখা শেষ হলে একটু কাইন্ডলি বলো যে শেষ হয়েছে। আর এটা নিয়ে বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারো। আমি মুছে দিলাম, একটু দেখো 3 নাম্বার বিষয়টা একটু দেখো। 3, একজন বলেছ কেন দুঃখ পেলাম, এটা শুনে। তা আমি বললাম, মাত্র বলে আসলাম কার্বন অধাতু, তাহলে কার্বনের রূপ ভেদ হীরক, তাহলে কার্বন যেহেতু অধাতু তাহলে হীরক তো অধাতু হবে। কিন্তু কেন ব্যতিক্রম? সেটা কঠিন, এই জন্য ব্যতিক্রম। ভুল কেন হলো? কারণ কার্বনের রূপ ভেদ, এটা হওয়ার কথা হলো অধাতু, তুমি ধাতু বলে তো ভুল হবে। মনোযোগী হও, মনোযোগী না হলে কিন্তু অনেকবার প্রিলি দিতে হবে। মনোযোগী হও, একটু মনোযোগী। 3 নাম্বার আসে। 3 নাম্বারটা কি হবে? আমি বলেছিলাম আম থাকলে তারা ধাতু হবে, মনে থাকার কথা, সত্য কথা।
আম থাকলে ধাতু হবে। কিন্তু তাহলে ভালো করে দেখো, তাহলে হিলিয়াম, হিলিয়াম, আনানক্টিয়াম, ভালো করে বোঝো। তাহলে হিলিয়াম, আনানক্টিয়াম এই দুইটা আম, তাহলে যেহেতু এটার পরে আম আছে, এটার পরে আম আছে, তাহলে আমি আমি হওয়ার কথা ছিল তো ধাতু, কিন্তু এটা ভুল, এটা ভুল। এটা কি হবে? সঠিক কি হবে? অধাতু। সঠিক হবে অধাতু, সঠিক। বিষয়টা ক্লিয়ার হবে। সব আম ধাতু ঠিক আছে, কিন্তু এই দুটো না। কিন্তু এই দুটো কেন নয়? কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস। এটা আম থাকা সত্ত্বেও কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। আর আমি বলেছিলাম গ্যাস থাকলে চোখটা বন্ধ করে অধাতু হবে, গ্যাস থাকলে চোখটা বন্ধ করে অধাতু হবে। আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আশা করছি এটা ক্লিয়ার হওয়ার কথা। আমরা 4 নম্বরে যাচ্ছি, একটু দেখে না 4 নম্বর ব্যাখ্যাটা একটু দেখো। আমরা বলেছিলাম তরলরা সাধারণত, সাধারণত তরল মানে অধাতু, এটা আমরা জানি, এটা বিজ্ঞান এটা বলে। তাহলে তাহলে ভালো করে দেখো তো ভাই, পারদ, পারদ, পারদের আরেক নাম হচ্ছে মার্কারি, মার্কারি, মার্কারি না থাকে থাকতে পারে এইচজি, থাকুক সমস্যা নাই। এবং এবং সিজিয়াম, ভালো করে বুঝে নাও, সিজিয়াম। ম্যাক্সিমাম বইগুলোতে খালি পারদই আছে, জীবনে একটাই শিখছে ওইটাই লিখছে, পারদ খালি শিখছে। কিন্তু আজকে একটা নতুন জিনিস শিখে যাও, সিজিয়ামও কিন্তু তরল ধাতু। তাহলে এরা কিন্তু তরল, তাহলে আসাটা ঝামেলা হয়ে গেল না? বলছিলাম তরলরা অধাতু, কিন্তু এখানে নিয়ম অনুযায়ী তরল, তাহলে এটা যদি তুমি লেখো অধাতু, তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে? এটা ভুল হয়ে যাবে। তরল থাকা সত্ত্বেও এটা কি হয়ে যাবে? এটা আসলে ধাতু হবে। এটা কি হবে? এটা ধাতু হবে, ধাতু, এটাই সঠিক। তাহলে এগুলোকে আমরা কি বলি? তরল ধাতু বলি। তাহলে আমাকে যারা শুনছো একটু মনোযোগ দাও। তরল ধাতু হচ্ছে দুইটি। তরল ধাতু কয়টি? দুইটি। একটা হচ্ছে পারদ, একটা সিজিয়াম। একটা পারদ, সিজিয়াম। আমি আবারও বলছি, যারা আগে ক্লাস করছো, এখনো করছো, তারা বেশি ভালো করবে, নিঃসন্দেহে ক্লাস করো। আমরা এটা ক্লিয়ার হয়ে গেল। আর একটা কথা বলি, বিশেষ করে যারা আমরা প্রথম একদম ভর্তি হয়েছি, হয়তো বা প্রথমে আজকে ক্লাস করতেছো, আমরা দুটি একটা জায়গা মনে হতে পারে যে বুঝলাম, কিন্তু ক্লাসটা শেষ হোক, তুমি যখন খাতা দেখবা দেখবা বুঝে গেছো। একটু কনফিডেন্ট লেভেল রাখো ইনশাআল্লাহ। আমরা এর পরের টপিকটা লিখছি, ভালো করে লিখবা, যত্ন করে লিখবা। একটা জিনিস দেখাই তোমাকে, সেটা হচ্ছে কার্বনের বহুমুখী ব্যবহার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়াচ্ছি, কার্বনের বহুমুখী ব্যবহার। এখান থেকে তুমি কার্বন শব্দটা কেটে নাও, কার্বন, কার্বনের পাশে সি দাও, 6 আর উপরে 12, তার মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা 12, সমান দিয়ে লেখো এরা অধাতু। মাত্র পড়িয়ে আসছি অধাতু, কার্বন অধাতু। কার্বনের সবচেয়ে বড় গুণ হচ্ছে কার্বন ক্যাটিনেশন ঘটায়, ক্যাটিনেশন। অনেক ছাত্র আছে যারা ক্যাটিনেশন বুঝবা না, তারা একটু দয়া করে বহুরূপতা লিখে রাখো। বহুরূপতা, বহুরূপতা ঘটায়, বহুরূপতা প্রদর্শন করে। এই ক্যাটিনেশন বা বহুরূপতা প্রধানত দুই প্রকার, একটু দেখো। প্রধানত, আমি আবার বিনয়ের সাথে বলে রাখি, অনেকগুলো বইয়ে লিখেছে, আমি যেহেতু অনেকগুলো বই তোমার মতো আমিও কিনেছি, লিখেছে কার্বনের প্রধান রূপভেদ দুইটি, দানাদার আর অদানাদার। একদম দানাদার করে দেবে। এটার প্রথম প্রশ্ন এটাই ভুল, এটা হচ্ছে হিরোক আর গ্রাফাইট হবে। কার্বনের প্রধান রূপ দুইটা হচ্ছে হিরোক আর গ্রাফাইট, হিরোক আর গ্রাফাইট। তাহলে কার্বনের প্রধান রূপ দুইটা কি কি? হিরোক এবং গ্রাফাইট। আর এটা যেহেতু রিটেনে আছে, সেহেতু আমি রিটেন স্টাইলে পড়াবো। একটুকু যদি লেখা শেষ হয় মুছে দেবো। যদি লেখা শেষ হয় বলুন লেখা শেষ।
তোমাদের সময় দিচ্ছি, কিন্তু সময় দিচ্ছি। তোমরা যদি দুই একজন যদি না লিখতে পারো, এটা কিন্তু আস্তে আস্তে করে চেষ্টা করো, পারবো। তাহলে এটা লেখা শেষ হয়ে যান। আমি তো লেখার সময় দিচ্ছি, ইনশাআল্লাহ লেখা শেষ করো এবং বলো যে লেখা শেষ, লেখা শেষ। এখন আসি, এখন এটা পার্থক্যের মতো ছক বানাও। বাম পাশে লেখো হীরক এবং ডান পাশে লেখো গ্রাফাইট। জাস্ট এটা টান দিয়ে লিখে রাখ। নাম্বার 1 দাও, বিদ্যুৎ, যার আরেক নাম হলো তড়িৎ, অপরিবাহী। তার মানে হীরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এ পাশে এক দাও, এরা পরিবাহী, তার মানে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। নাম্বার 2, হীরক হচ্ছে শক্ত। নাম্বার 2, গ্রাফাইট হচ্ছে নরম। নাম্বার 3, হীরক হচ্ছে উজ্জ্বল আর গ্রাফাইট হচ্ছে কালো। নাম্বার 4, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়, মানে কোনো আলো দিলে আলোটা পুরোপুরি ফিরে আসে হীরকের গায়ে লেগে। নাম্বার 4, ডট ডট দিয়ে লিখলাম না। না মানে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায় না। আশা করছি এটুকু লেখা শেষ হয়ে যাওয়ার কথা। যদি লেখা শেষ হয় বলো যে লেখা শেষ। তাহলে একটু খেয়াল করো কত সহজে পারা যাবে। দেখো ব্যবহারটা দেখো, 5 নাম্বার ব্যবহার। আমরা হীরককে কোন কাজে ব্যবহার করি? আমরা হীরককে মূলত কাঁচ কাটার কাজে ব্যবহার করি। কাঁচ কাটার কাজে, কাঁচ কাটার কাজে। তোমার যে বাসা বাড়ি টেবিলে বিভিন্ন মাপের যে কাজগুলো কেটে নেওয়া, সেই হীরক দণ্ড দিয়ে টান দিয়ে কেটে দেওয়া হয়। আর এর পাশে একটু লিখবা 3টা জিনিসে ব্যবহার করি। ব্যবহারটা পেন্সিলের লিড। ভাই পেন্সিলের লিড তো আমরা বুঝি, অনেকে বলে পেন্সিলের শীষ, অর্থাৎ কাঠের মধ্যে যেটা থাকে, যেটা দিয়ে আমরা লিখি, সেটাকে আমরা বলি পেন্সিলের লিড। এটা একটা উদাহরণ গ্রাফাইটের ব্যবহার। 2 নম্বর হচ্ছে কলমের, এই যে আমরা যে কলম দিয়ে লিখি, কলমের কালিতে, কলমের কালি, যে কালিগুলো যে 3 টাকা 5 টাকা দাম, জেল পেন না, কিন্তু জেল পেন না, নরমাল কলম, সাধারণ কলম, এটা কিন্তু সাধারণ কলম। আর হচ্ছে শুষ্ক ব্যাটারিতে, এটা তোমার ভালো লাগবে। শুষ্ক ব্যাটারিতে কি থাকে? গ্রাফাইট থাকে। শুষ্ক ব্যাটারিতে যে গ্রাফাইট থাকে, এটা তোমাদেরকে যদি আমি একটু মনে করিয়ে দিই, প্রত্যেকের বাড়িতে রেডিও ছিল, মনে থাকার কথা, বড় বড় রেডিও। সেই রেডিওর মধ্যে অলিম্পিক বা বিভিন্ন ব্যাটারি ব্যবহার করা হতো। এই ব্যাটারি যখন শেষ হয়ে যেত, তুমি ব্যাটারিটাকে ভাঙার পরে দেখবা ওর ভিতরে এরকম একটা পিতলের টুপি যুক্ত একটা শক আছে না, কালো একটা শকের দণ্ডের মতো দেখা যেত। এটাই মূলত গ্রাফাইট বা গ্রাফাইট দণ্ড। আশা করছি হীরক আর গ্রাফাইট নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এখন তোমরা যে লেখা শেষ হয়, সবাই বলো যে লেখা শেষ, তোমাদের কিছু অঙ্ক করাবো, মনটা ভরে যাবে। কিছু খুব জটিল জটিল অঙ্ক করাবো, যা দেখা মাত্রই একজন যদি নরমালি অঙ্কগুলো করে, একজন সায়েন্সের ছাত্র, 5 মিনিট লাগবে, তোমার 5 সেকেন্ড লাগবে। বিভিন্ন বড় বড় সংকেতে জারণ মান নির্ণয় দেখাবো। তোমাদের লেখা শেষ হয়ে গেলে বলো যে আমরা নতুন টপিক শুরু করতে পারি। আচ্ছা, একটু দেখে নাও। প্রথমত হচ্ছে জারণ সংখ্যা কি আর যোজনী কি, এদের কিন্তু অনেক মিল আছে। জারণ সংখ্যা কি আর যোজনী কি?
একদম ছোট্ট করে শিখাবো, ছোট্ট করে শিখাবো, কোনোদিন যাতে ভুল না হয়, ছোট্ট করে শিখাবো। যদি কোনো একটি সংখ্যার আগে প্লাস বা মাইনাস ব্যবহার করো, তাহলে সেটা হলো জারণ সংখ্যা। তাহলে কোন একটি সংখ্যা, সেই সংখ্যাটা কোনটি, যে কয়টা ইলেকট্রন সে দান করে বা গ্রহণ করে সেই সংখ্যাটার আগে প্লাস বা মাইনাস দিয়ে দাও, তাহলে সেটা জারণ সংখ্যা। আর শুধু যদি ওই প্লাস মাইনাস বাদ দিয়ে সংখ্যাটা লিখে দাও, তাহলে সেটা হবে তার যোজন। কি বলছি, মনোযোগ দাও। বলেছি, ভালো করে দেখো, কোন পদার্থ যে কয়টি ইলেকট্রন, সংক্ষেপে লিখি, যে কয়টি ইলেকট্রন দান বা গ্রহণ করে, তাকাও দান এইটুখানি লিখে রাখবে, এটা হলো টেকনিক। একটু মনোযোগ দিতে হবে কিন্তু। কোন পদার্থ যে কয়টি ইলেকট্রন দান বা গ্রহণ করে, সেই সংখ্যাটার আগে প্লাস মাইনাস দিলে জারণ সংখ্যা হবে, আর চিহ্নটা বাদ দিয়ে খালি সংখ্যাটা লিখলে হবে হচ্ছে যোজন। প্রথমত আমি যেটুকু বুঝাচ্ছি দয়া করে এর বেশি বুঝো না। আমি বলছি এটা তোমার পরীক্ষাতে কমন আসবে, এটা আমি দায়িত্ব নিচ্ছি, বলছি। একটু দেখায় একটা প্রশ্ন। ধরে নাও আমরা খাবার লবণের সংকেত হচ্ছে NaCl, এটা লিখতে হবে, খালি বুঝতে হবে। পরের গুলো, এগুলো এত সহজ গুলো আসবে না। এটাকে আমি ভেঙে ফেলো। এখন Na পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ, এই দুইটা ভাগে ভাগ হবে, এটা আমরা সবাই জানি। তাহলে এইটার যদি জারণ সংখ্যা বের করতে বলে, জারণ সংখ্যা ভালো করে বুঝবা, জারণ সংখ্যা তাহলে হবে +1। তাহলে তার যোজনী কত হবে, যোজনী শুধু 1। আগের কথাটা ফলো করো, এই প্লাস আছে +1, একটা আছে বলে 1, সেই জন্য জারণ সংখ্যা, প্লাস মাইনাস কিছুই দিইনি, শুধু 1, এই জন্য যোজন। ভালো করে দেখো, এই জায়গায় আসো, এটা জারণ সংখ্যা 1, তাহলে -1, আর যোজনী এটা হবে 1। তার মানে একটু খেয়াল করে দেখো, একটা নেগেটিভ এই জন্য 1 তার যোজনী, আর মাইনাস সহ একটা হচ্ছে তার জারণ সংখ্যা। আমি যদি এইটুক তোমাদেরকে যদি সবাই বুঝে থাকো, বলো যে স্যার এটা ক্লিয়ার, আগেরটা বুঝতে পারিনি, আগেরটা বুঝতে পারো না কেন আমি জানি না, তাহলে আগেরটা না বুঝলে এটা বুঝো, তাও মিলে যাবে। আমি বলেছিলাম যদি প্লাস মাইনাস সহ সংখ্যাটা বসাও, ভালো করে বোঝো। এই যেমন 1 হলো একটা সংখ্যা, তার আগে প্লাস বা মাইনাস দিছি, এই যে প্লাস দিছি, এই যে মাইনাস দিছি, তাহলে প্লাস বা মাইনাস যে কোনো একটা, এটা তো দুটো দিনই প্লাস মাইনাস, অথবা প্লাস অথবা মাইনাস, অথবা দিলাম, অনেকে বুঝতে পারে না এই জন্য মনে হয়। প্লাস অথবা মাইনাস দিয়ে সংখ্যা লিখলে জারণ সংখ্যা, প্লাস মাইনাস না দিয়ে কোনো সংখ্যা লিখলে যোজন। এবার ব্যবহার কথা বলো, ক্লিয়ার? যদি বুঝে যাও ক্লিয়ার। নাসরিন বলো ক্লিয়ার? তুমি প্লাস মাইনাস বুঝতে পারছিলে না, তোমার জন্য আরো সুন্দর করে লিখে দিছি, অথবা দিয়ে দিছি। এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এসে সুন্দর করে কে বোঝাবে ভাই বলো তো? তুমি যে কোনো প্রশ্ন করো, দেখো মিলে যাবে। আমি জটিলের দিকে যাচ্ছি, আস্তে আস্তে জটিল প্রশ্ন করাচ্ছি তোমাদের জন্য। 3টা অঙ্ক করাবো, একটা কমন এসে যাবে আশা করতে পারো। আর কালকে 3-4টা অঙ্ক করিয়েছিলাম, সেটা হচ্ছে নিউটন সংখ্যা নির্ণয়। একদম আমার খাতার পাশে তুমি লিখে রাখবে, দুটোর একটা অঙ্ক তোমার পরীক্ষাতে থেকে যাবে ইনশাআল্লাহ। যদি আমরা লিখি দেখো H2SO4, মনে করো নামও যায় না, যদিও শিখে নিলাম সালফিউরিক অ্যাসিড, ধরে নামও যায় না, এর ক্ষেত্রে S মানে সালফারের জারণ মান নির্ণয় করো। জারণ মান নির্ণয় করো, ভালো করে বুঝবো। জারণ মান নির্ণয় করো, ভালো করে বুঝবো। জারণ মান নির্ণয় করো। এখন তোমাকে দুইটা পদ্ধতি লিখবো, ভালো করে বুঝবো। এটা হলো লিখিত পরীক্ষার জন্য, আর এটা হলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য। প্রিলিমিনারি, ভালো করে বুঝবো। তাহলে লিখিত এবং প্রিলিমিনারি দুটোর জন্য আমি তোমাকে শিখাচ্ছি, ভালো করে বুঝবে যারা। এই কাজটা করার আগে তোমাদেরকে ছোট্ট একটা সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা এই পাশে একটু লিখে নেবে, এইটুকু একটু লিখে না, এই পাশে জাস্ট যে কোনো একটা লিখে নিবা। কি লিখে নিবা একটু দেখো, দুইটা বক্স করবা, লিখবা হাইড্রোজেন সমান +1, অক্সিজেন সমান -2। এইটুকু একটু লাইন পড়ে নাও, আর কিছু এই দুটো শব্দটা শিখে।
আপাতত আর দরকার নেই তোমার। আমি একটা কথা বলি, যারা জারণ বিজারণ শিখতে চাও, জারণ মান নির্ণয়, তারা যে কোনো বই খুঁজে অথবা নেটে সার্চ দিয়ে দেখো, 100 লাইন পড়াবে, দরকার নেই তো। হাইড্রোজেন প্লাস 1 অক্সিজেন মাইনাস 2 এটা মুখস্থ করে ফেলা কয়েক সেকেন্ডের মধ্যে। এবং যারা সায়েন্সের ছাত্র বিভিন্ন সময় অঙ্ক করতে, এখন একটু করে দেখো একটু ভালো লাগে কিনা একটু দেখো। আপনি একটা জিনিস আমরা যদি বলি যে তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি একটা দেখান যে সহজে বোঝা যায়, আমি সহজ পদ্ধতিটা বলি, মনোযোগ দাও। দেখো প্রিলির উত্তর দিতে কয় সেকেন্ড লাগে, রিটেন কিভাবে করতে হয়, আমি এটাকে কপি পেস্ট করে নিলাম। H2SO4 এটা হলো প্রিলির জন্য। আমি এখন রিটেনে যাচ্ছি। H2SO4 একই প্রশ্ন আসলে কিভাবে লিখবো বলতে, তাহলে আমাদের তোমার বোঝানোর স্বার্থে একটু মুছে দিলাম, একটু মুছে দিলাম। ঘড়ি ধরে দেখো তো কয় সেকেন্ড লাগে, দেখবা এস এর মানটা বের করতেছি। আচ্ছা বলো তো সবাই সবাই এটা যদি মনোযোগ না দাও সবাই বলবা বুঝো না। একটা হাইড্রোজেন মানে একটা এক, একটা প্লাস এক, তাহলে দুইটা হাইড্রোজেন মানে প্লাস 2। এইটুক তো ক্লিয়ার, এটুক ক্লিয়ার হলে দ্রুত বলবো। একটা হাইড্রোজেন মানে প্লাস এক, তাহলে দুইটা হাইড্রোজেন মানে প্লাস 2, এর জন্য কোনো সায়েন্স পড়া লাগে না, এটুক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আশা করি ক্লিয়ার, মনোযোগ দাও। একটা অক্সিজেন যদি -2 হয়, চারটা অক্সিজেন যে -8 হবে, এর জন্য সায়েন্স পড়া লাগে না, তাদের অঙ্ক করা দিচ্ছি আজকে। তাহলে আমাদের টেকনিকটা কি মনে রাখবা সারা জীবনের জন্য, যতগুলো মাইনাস হবে ততগুলো প্লাস হতে হবে, যতগুলো মাইনাস ততগুলো প্লাস হতে হবে। কি বলছি একবার আমার সাথে বলো, যতগুলো মাইনাস ততগুলো প্লাস হতে হবে। এই কাজটু একটা 5 এর বাচ্চা বললো বুঝবে, এটা যদি তুমি বুঝে নাও তাহলে পড়া শেষ। তাহলে এটাতে মাইনাস যেহেতু 8 হয়েছে, তাহলে তোমাকে +8 বানাইতে হবে, 8টা বানাইতে হবে। এখন বলো +8 বানাইতে গেলে যেহেতু এখানে +2 চলে গেছে, তাহলে এস এর ভাগে পড়বে +6, এটাই উত্তর। দেখো কয় সেকেন্ড লাগে। আমার সবচেয়ে দুনিয়ার একটা গভীর ছাত্র ধরে এনে দাও, সবচেয়ে কঠিন অঙ্কটা কয়েক সেকেন্ডে করা দিই। দেখো হাইড্রোজেন যদি একটার জন্য +1 হয়, তাহলে দুটোর জন্য +2। অক্সিজেন যদি -2 হয়, তাহলে চারটার জন্য -8। তাহলে আমার টোটাল যোগফল বানাতে হবে +8। তাহলে দুইটা আছে আর 6টা লাগবে, 6 উত্তর লাগে। ঘড়ি ধরে 3 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড লাগে। আসো আমরা রিটেনে যাই। এই প্রিলির টেকনিকটা যে সঠিক আছে কিনা তা আমাকে প্রুভ করতে হবে। প্রুভ হচ্ছে রিটেন পদ্ধতি। আমরা রিটেন পদ্ধতিতে যাচ্ছি, একটু দেখো। H2SO4 মনোযোগ দিন। এইটার মাথার উপরে কিন্তু কোনো আয়ন নেই, প্লাস মাইনাস কিছু একটা নেই, কিন্তু না থাকলে কি করতে হয়, থাকলে কি করতে হয় দেখো। তাহলে প্রথমটার পাশে +1, দুইটা আছে বলে 2, এই গুণ করলাম, প্লাস এস এর মান বের করবো, এসটা রেখে দিলাম, প্লাস একটা অক্সিজেনের জন্য -2, তাহলে 4টার জন্য 4 দিয়ে গুণ করলাম। আর মাথার উপরে কোনো আয়ন না থাকলে সমান 0, এটা সূত্র। অর্থাৎ একটি নিরপেক্ষ মৌলের আয়নের যোগফল হচ্ছে 0, এটা সূত্র। তাহলে যোগফল 0, আর যদি আয়ন থাকতো তাহলে সমান দিয়ে আয়নের সমরূপ হতো, ওটা আলাদা। তাহলে আমরা বাদ দিলাম +2 +s -8 সমান 0, বা s -6 সমান 0, বা s সমান +6। যদি বুঝে যাও তাহলে আমাকে বলো যে স্যার ক্লিয়ার। প্রিলিটাও দেখো, রিটেনটাও দেখো, বুঝছো কিনা। দ্রুত লেখো যে স্যার ডান, বুঝে গেছি, লিখে দাও বুঝে গেছি। লিখতে হবে যে বুঝছি স্যার, বুঝছি এটা বলো। ভাই এগুলো নিজে করো না, একটা একটা ইদ্রিস স্যারের বই কেনো বা নাগের স্যারের বই কেনো, এগুলো করতে করতে পাগল হয়ে যাবে। দেখো আমরা 2 নম্বর অঙ্কটা করতেছি, সবচেয়ে একটা কঠিন অঙ্ক দিচ্ছি এখন, সবচেয়ে কঠিন। পটাশিয়াম ডাইক্রোমেট, নাম শুনলেই ভয় আসে, পরীক্ষাতে এরকম দিয়ে দেবে K2Cr2O7। দেখো কত বড় পটাশিয়াম ডাইক্রোমেট, এর ক্ষেত্রে ক্রোমিয়ামের Cr মানে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয়। দেখো এ তো কত কঠিন একটা প্রশ্ন, দেখো কত কঠিন প্রশ্ন। দেখো এখন তোমাকে যদি আমি বলি ভালো করে বুঝবা, এখানে তোমরা একটা সূত্র লিখেছিলে মনে আছে, খাতা যদি তোমার কাছে আছে আমি জানি। হাইড্রোজেন সমান +1 লিখছিলে, অক্সিজেন সমান -2 লিখেছে। এই হাইড্রোজেনের নিচে আরেকটা কথা একটু লিখে দাও, 1a, অর্থাৎ প্রথম গ্রুপ সর্বদা +1 হবে, এটা একটু লিখে দাও। আর 1a গ্রুপের মৌলগুলো কি কি তা আমি তোমাকে প্রথম ক্লাসে শিখিয়েছিলাম, মনে আছে কিনা? লি, না, কে, রুবি শেষে ফেলেছে।
ওই একজন আখি বলছে শূন্য হলো কেন ভাই, এটার মাথার উপর যদি কোনো আয়ন না থাকে তাহলে এদের যোগফল শূন্য, এটা সূত্র। আমি আবারও বলছি, যে কোনো একটি সংকেত দিলে তাদের আয়নের আদান প্রদান যেহেতু সমান সংখ্যা গ্রহণ করেছে সমান সংখ্যা ত্যাগ করেছে। আচ্ছা বলো তো ভাই, অনেকে বলতেছে এটা কি হবে, -8 আর +8 এটা সমান সমান তো শূন্যই হবে। সূত্রটা কি বলছি, যতগুলো প্লাস আছে ততগুলো মাইনাস আছে, তা কাটাকাটি করে তো শূন্যই হবে, এই জন্যই শূন্য লিখেছি। আখি বলো বুঝছো কিনা, যদি বুঝে থাকো বলো স্যার ক্লিয়ার। আমি আবারও বলছি, যতগুলো প্লাস আছে ততগুলো মাইনাস আছে, তা কাটাকাটি করে তো শূন্যই হবে, এই জন্যই শূন্য দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা প্রিলিমিনারি স্টে এই পাশে লিখবো, রিটেনটা এই পাশে করবো। আচ্ছা আমরা প্রিলিমিনারিটা আগে করি, প্রিলিমিনারিটা করি। সবাই তো দেখাও, খুব জটিল কিন্তু এটা, কারণ দুইটা আছে CR2O7। আমি আশা করব তোমরা সবাই আমার দিকে একটু মনোযোগ দিবা, লেখো পরে আমি লেখার সময় দেব। দেখো তো, পটাশিয়াম হচ্ছে 1 গ্রুপের মৌল, তার মানে +1, তাহলে একটার জন্য +1 হলে দুইটার জন্য +2, তাহলে +2। ভালো করে বুঝো, একটা অক্সিজেনের জন্য -2 হলে 7টার জন্য -14, তাহলে যদি -14 হয় তোমাকে বানাইতে হবে +14। ভালো করে বুঝো, তার মানে কাটাকাটি করে শূন্য হবে। এখন তোমার +14 বানাইতে গেলে তাহলে মাঝে আর কয়টা লাগবে, দুইটা আছে, আর 14টা বানাইতে হবে, তাহলে +12। ভালো করে তাকাও, +12। আচ্ছা একটু তাকাও, তুমি আবারও বলছি, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড, এটা মুখ্য বিষয় না, একটু আন্তরিক হলে বোঝা যাবে। এটা কি আর্টস আর সায়েন্সের সাথে সম্পর্ক না রে ভাই। একটা পটাশিয়ামের 1, তাহলে দুইটার জন্য +2, একটা অক্সিজেনের -2, তাহলে 7টার জন্য -14, তাহলে যেহেতু -14 সূত্র হবে +14, কারণ এটা কাটাকাটি করে শূন্য বানাইতে হবে, এটা সূত্র। তাহলে +14 বানাইতে গেলে আর কয়টা লাগবে, 12টা লাগবে। তাহলে +12 কয়টা ক্রোমিয়ামের জন্য, ভালো করে তাকাও তো, CR2 সমান +12, এটা হলো না? তাহলে একটা সমান বানাইতে গেলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে, +6 হবে। ভালো করে বোঝো, ক্রোমিয়াম 2 মানে দুইটার জন্য ছিল +12, তাহলে একটা জন্য +6। এখন আসো রিটেন স্টাইলে পড়ো, পটাশিয়াম +1, সাথে 2 আছে বলে 2, প্লাস CR2, 2 মানে CR2 মানে এরকম দিতে হবে 2 গুণন CR, এইটা প্লাস, ভালো করে তাকাবো, -2 গুণন 7। বলেছিলাম এদের যোগফল সর্বদা শূন্য হবে, তাহলে এখানে 2 প্লাস 2 ক্রোমিয়াম -14 সমান 0, তাহলে 2 ক্রোমিয়াম -12 সমান 0, বা 2 ক্রোমিয়াম সমান +12, বা একটা ক্রোমিয়াম সমান +12/2 সমান +6। কি বোঝো না বলো তো, তুমি আর্টস হলে তাতে সমস্যা নাই তো, এটা না বোঝার কি আছে তুমি। এখন বলো ক্লিয়ার হলে, সে স্যার ক্লিয়ার। একজন লিখছে শুধু 6 লিখলে, শুধু 6 লিখলে, শুধু 6 লিখলে 0 হবে, শুধু 6 লেখা যাবে না, +6 লিখতে হবে। পটাশিয়াম কি +1? হ্যাঁ, পটাশিয়াম 1 গ্রুপের মৌল, ব্যতিক্রম দুই এক জায়গা হতে পারে, তোমার ব্যতিক্রম বোঝার দরকার নেই। 1 গ্রুপের মৌলসমূহ সাধারণত +1 হবে, এটা নিয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। একটু যদি বুঝে থাকো বলো ক্লিয়ার, স্যার ক্লিয়ার, বলো দ্রুত বলো। আমি তোমাদের আর বেশি বিস্তারিত পড়াবো না, অনেক টপিক পড়াবো, তবে আর একটা অঙ্ক করাতে চাচ্ছি, মন চাচ্ছে। এটা খুব কঠিন একটা জিনিস, সায়েন্সের ছাত্ররা আমার সাথে বলতে বাধ্য হবে যে স্যার এটা একটা কঠিন জিনিস। হ্যাঁ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, দেখো এটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট একটু দেখো, পটাশিয়াম ম্যাঙ্গানেট একটু দেখো। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে যদি শর্টে কাটে করো তাহলে খুব সহজ হবে, একটার জন্য +1, দুটোর জন্য +2, এখানে 4 দুগুণী 8, তাহলে -8, তাহলে এটা সমান বানাতে গেলে +6, এটাই উত্তর। 3 সেকেন্ড লাগবে, +6।
ওয়ান এ গ্রুপের মৌলকে আমি লিখে দিই নাই গত ক্লাসে, একটু সবাই কমেন্ট করো তো। লিনাকে রুবি শেষে ফেলেছে, এটাকে লিখে দিছিলাম না? ওয়ান এ গ্রুপের মৌল, ওয়ান এ গ্রুপের মৌলকে আমি প্রথম ক্লাসে লিখে দিইনি, ভালো করে একটু বুঝতো। ওয়ান এ গ্রুপের মৌলগুলোকে লিখে দিয়েছিলাম। আমার যতটুকু মনে পড়ছে লিখে দিয়েছিলাম, যদি না লিখে দিয়ে থাকি তাহলে বললে লিখে দেবো। এই যে অনেকে বলতে জি লিখে দিয়েছিলাম, অবশ্যই লিখে দিয়েছিলাম। ভিডিওটা আবার দেখো, ক্লাসটা আবার দেখো। তাহলে অনেকে বলছে ওয়ান এ গ্রুপের মৌলগুলো আমি একটু লিখে দিই। তাহলে ওয়ান এ গ্রুপের মৌল কারা? দেখো, লি না কে রুবি সে ফেলেছে, লিনাকে রুবি শেষে ফেলেছে। লিনাকে রুবি শেষে ফেলেছে। লি হচ্ছে ভাই লিথিয়াম, এন এ হচ্ছে সোডিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, আর বি হচ্ছে রুবিডিয়াম, শেষে ফেলেছে সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই ছয়টা মৌল। এটা হলো ওয়ান এ গ্রুপের মৌলকে বলা হয় ক্ষার ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু। যদি লিখে না দিয়ে থাকে আর একবার একটু লিখে নাও। আমি মনে হচ্ছে লিখে দিয়েছিলাম, অনেকে বলছে দেওয়া নাই, কেন বললে আমি জানি না, তবে আমি লিখেছিলাম, আমার মনে আছে। আমার মনে আছে ম্যাক্সিমাম বলছে স্যার লিখে দিয়েছেন, আমি অবশ্যই লিখে দিয়েছি বিস্তারিত। তোমাদের উদ্দেশ্যে আবার লিখলাম, লিনাকে রুবি শেষে ফেলেছে, কোনদিন ভুল হবে না। লিনা মানে লিথিয়াম, এন এ সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যেহেতু ভিডিওতে বিস্তারিত আছে, এখানে একটু শর্ট ফর্ম করলাম। তাহলে এগুলো সবারই ক্লাস 1 হবে, এগুলো সবারই ক্লাস 1 হবে। একটু মনোযোগ দাও, তোমাদের আমি আরো কিছু ভালো জিনিস শেখাতে চাই, একটু দেখো। লেখা শেষ হলে আমাকে বলো একটু। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন পড়াচ্ছি, অ্যাসিড, বেস এন্ড সল্ট। এটা সবচেয়ে গুরুত্ব কেন বলছি? এটা প্রিলিমিনারিতে আছে, হুবহু রিটেন আছে। অ্যাসিড বেস সল্ট নামে একটা পুরো চ্যাপ্টার আছে, মিনিমাম 1 সেট প্রশ্ন হবে। তাহলে এই মুহূর্ত থেকে যে 2, 4, 5, 10 মিনিট পড়াবো, জীবনের সর্বোচ্চ আন্তরিকতার সাথে পড়ো এটা। আচ্ছা, অ্যাসিডের বাংলা হচ্ছে অম্ল, বেজের বাংলা হচ্ছে ক্ষারক, সল্টের বাংলা হচ্ছে লবণ। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এটাকে একটু রিটেন স্টাইলে পড়াচ্ছি, তোমরা একটু রিটেন স্টাইলে পড়ো। প্রথম প্রশ্নটা হচ্ছে কিভাবে চিনবো এরা অ্যাসিড? তাহলে মুখে খাওয়া, যদি টক টক লাগে বলবো অ্যাসিড। লেবু খাবা, বলবো এটা অ্যাসিড। তেঁতুল খাবা, বলবো অ্যাসিড। যদি তিতা লাগে তাহলে বলবো ক্ষারক। সেজন্য মনে রাখবে, অ্যাসিড হলে দেখো মুখ টক টক হয়ে গেছে। তিতা মানে কি? করলা খাবা, করলা হচ্ছে ক্ষারক, করলা খেলে গ্যাস্ট্রিক কমে যায়, জানো কিনা? অ্যাসিড কমে যায়। আর লবণ হচ্ছে লবণাক্ত লাগবে। তাহলে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তিতা বস্তু খাইলে তাদের খুব তাড়াতাড়ি গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে চলে আসবে। নাম্বার 2 তে চলে যাও। কি করে চিনবা? চেনা। কি করে চিনবা? চেনবা। তাহলে চেনার জন্য বা চেনার উপায়, চেনার উপায় চেনার উপায় হচ্ছে তুমি খেয়াল করে দেখবা শুরুতে এইচ আছে কিনা, অথবা শেষে সি ডাবল এইচ আছে কিনা। শুরুতে এইচ আছে কিনা আর শেষে সি ডাবল এইচ আছে কিনা, এটা তুমি দেখে বলে ফেলবে এটা অ্যাসিড। আর ক্ষারক চিনতে গেলে তোমাকে শেষে তাকাইতে হবে। তুমি যদি শেষে তাকায় দেখো, তুমি যদি শেষে ওএইচ অবলিক ও থাকে, তাহলে বলে দিবা এটা ক্ষারক। আর লবণ চিনার সিস্টেম হলো শুরুতে থাকবে ধাতু এবং শেষে থাকবে অধাতু। তোমার এটা বোঝারই দরকার নেই,
তুমি অ্যাসিড আর ক্ষার চিনে ফেলার পর এগুলো কেটে ফেলে যেটা রয়ে যাবে এটি লবণ। আমি তোমাকে এমন ভাবে শিখাবো তোমার লবণ খুঁজতে হবে না। তুমি অ্যাসিড আর ক্ষার যদি প্রশ্নের মধ্যে চিনে কেটে দাও তাহলে চোখ বন্ধ করে যেটা রয়ে যাবে এটা লবণ, এটা বুঝতে পারবে। এখন এটা তুমি দেখো 3 নাম্বারটা দেখো, একটু তাকাবা। 3 নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। 3 সেটা পিএইচ এর মান, পিএইচ এর মান সর্বদা 7 এর কম হবে, 7 এর বেশি হলে খারাপ হবে, আর 7 হলে লবণ হবে। কম হলে অম্ল, বেশি হলে ক্ষারক, সমান হলে লবণ। 4 নাম্বার লিটমাস, লিটমাস মানে প্লাস্টিকের কাগজ। লিটমাস বলতে নীলকে যদি লাল করে দেয়, আবারও বলছি, যদি লিটমাস পেপারটি নীল থেকে লাল হয় তাহলে অ্যাসিড, যদি লাল থেকে নীল হয় তাহলে হবে ক্ষারক, আর এটা পরিবর্তন হবে না, পরিবর্তন মানে ক্রস দিলাম, পরিবর্তন হবে না, লবণ। নীল থেকে লাল, লাল থেকে নীল, আর হবে না। লিখছো? আশা করি লিখছো। পিএইচ কি? পিএইচ হচ্ছে, একজন বলেছে পিএইচ কি? পিএইচ হচ্ছে পটেনশিয়াল, পটেনশিয়াল অফ হাইড্রোজেন। লিখে রাখো, পটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে পিএইচ। ভাই সব বইগুলোতে লেখা আছে পাওয়ার অফ হাইড্রোজেন, মানে বলবে এগুলো পিএসসি নিয়ে পিটাবে দেবে, এগুলো সায়েন্টিফিক ওয়ার্ড। এটা হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। এই পটেনশিয়ালে বাংলা হচ্ছে ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেনের ঘন, যেখানে হাইড্রোজেন ঘন থাকবে, ঘন মানে বেশি থাকবে, সেটা হচ্ছে অ্যাসিডিটি বোঝাবে, এটা বোঝানো হয়েছে। আশা করছি একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর একটু দেখো, আমার মনে হয় তোমাদের এগুলো কষ্ট হওয়ার কথা না, যেটুকু লিখেছি এটুকু তোমরা ক্লিয়ার কিনা আগে বলো অ্যাসিড বেস সল্টের ক্ষেত্রে। এখন তোমাকে কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি, উদাহরণগুলো খুবই দরকার, জরুরি। কি করে আমরা চিনবো এটা অ্যাসিড? H2SO4, ভালো করে তাকাও, সালফিউরিক অ্যাসিড। ক্লাসের পরে যে পিডিএফটা পাবে, যে শীট পাবে, সেই শীটের মধ্যে তোমরা এগুলো সব বিস্তারিত দেওয়া থাকবে। আমি শর্ট ফর্মে বোঝাচ্ছি, কোনো শর্ট ফর্ম ওই শীটের মধ্যে থাকবে না। এরপরে লেখো HNO3 HCl CH3 COOH। এই কটা পড়লে পরীক্ষার জন্য হয়ে যায়। একটু মনোযোগ দাও, আমার সাথে একবার একটু বলো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লাস্টের হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আমার সাথে একবার বলো, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তুমি বলতে পারো স্যার এইভাবেই লিখলাম কেন? আমি এইভাবে লিখছি কারণ হলো এখানে পাওয়ার যার কম তার সবচেয়ে নিচে লিখছি, সবচেয়ে বেশি পাওয়ার 1 এ লিখছি, সেকেন্ড পাওয়ার 2 এ লিখছি, থার্ড পাওয়ার 3 এ লিখছি, ফোর্থ পাওয়ার 4 এ লিখছি। এই একটা বই পড়া আর স্যারের ক্লাসের মধ্যে পার্থক্যটা কি? বইয়ের মধ্যে এলোমেলো করে দেওয়া আছে, আর তুমি যাকে আগে লিখছো এটার পাওয়ার বেশি, এটা তো চোখ মিলালে লিখে দাও। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সেকেন্ড শক্তিশালী, থার্ড এন্ড ফোর্থ। এখন মজার বিষয় বলি, এই অ্যাসিটিক অ্যাসিডের পাশে একটু লিখে রাখো ভিনেগার। বিভিন্ন বইয়ে একটু তথ্যগত ভুল আছে, এখানে দেখো 6 থেকে 10%। তাহলে ভিনেগার তৈরি করতে অ্যাসিটিক অ্যাসিড লাগবে 6 থেকে 10%, কোন কোন বইয়ে আছে 4 থেকে দেওয়া আছে। আবারও বলছেন স্ট্যান্ডার্ড ফর্ম 6 থেকে 10। আমি কিন্তু বলিনি ওটা হবে না, স্ট্যান্ডার্ডটা দেখা উচিত। তোমরা মোটামুটি এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, এখন আসো এখানে CaO, CaCO3, CaOH2, এটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটা আমার সাথে একবার বলবা, কোনোদিন ভুল হবে না, আশা করছি কোনোদিন ভুল হবে না, এটা বিশ্বাস আছে। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমি তোমাদেরকে একটা ভালো জিনিস বোঝাচ্ছি, মনোযোগ দিবা। প্রথমটা হচ্ছে চুনের সংকেত, চুন। পরেরটা হচ্ছে চুনা পাথর। কিভাবে মনে রাখবো পরে বলি। চুনা পাথর
না পড়ে কিভাবে সঠিক দেখানো সেটা পরে বলছি। তারপরটা হচ্ছে খাওয়ার চুন। খাওয়ার চুন মানে হলো, খাওয়ার চুন আর চুনের মধ্যে পার্থক্য। এই চুন মানে কেবল আকরিক থেকে নিয়ে আসে, খনি থেকে, এটা খাওয়া যাবে না। এটা ফ্রেশ করার পরে যে চুনটা হবে তার আরেক নাম হলো কলি চুন। এখন অনেকে বলবা, এখন এসএমএস দিয়ে শুরু করবা কলি চুন। আমি তো বলেই দিলাম কলি চুন হচ্ছে খাওয়ার চুনের আরেক নাম কলি চুন। এটার আরেকটা জিনিস শিখে দিই, এটা নরম চুন। নরম চুন, তাহলে উপরেটা হচ্ছে শক্ত চুন। এটা খালি কিন্তু দাগ পড়ে যাবে, হ্যাঁ, একটু মনোযোগ দাও, একটা মজার জিনিস শিখাচ্ছি। এই তিনটার দিকে তাকালে পড়া শেষ। এই তিনটার দিকে তাকাও, একটা একটা আর একটা। এই ছোট সংকেত ছোট বানান, খালি চুন, ছোট সংকেত ছোট বানান। আর যেখানে ওইস আছে, যেখানে ওইস আছে সেটা মানে পানি বুঝাবে। যেখানে ওইস আছে ব্র্যাকেটের মধ্যে চোখটা বন্ধ করে সেখানে বলবো পানি পানি আছে, নরম। এই কথাগুলো যেখানে ওইস আছে সেটা ফিক্সড ওয়ার্ড। তাহলে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে নরম চুন, আমরা যেটা খাবো তাহলে ওষুধ নরম চুন, এটা রাখলাম কলি চুন। আমি দুইটা শিখে ফেলেছি। তাহলে বাকিটা সোনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। কার্বনেট শব্দ মানে সোনা পাথর, পাথর, মার্বেল, সিরামিক, যেখানে শক্ত কিছু বোঝাবে। যেমন কি কি বলতে পারে, মার্বেল বলতে পারে, সিরামিক বলতে পারে, টাইলস বলতে পারে, সেই ক্ষেত্রে দেখবা ক্যালসিয়াম কার্বনেট। আশা করি একটু ক্লিয়ার। হ্যাঁ, এই সেল খাদ্য জমে সহায়তা করে, অবশ্যই করে, সব করবে না কেন। কিন্তু খাদ্য হজমে সহায়তা করে যেমন ঠিক কথা, এইটা পেটের মধ্যে বেশি বেড়ে গেলে তোমার অ্যাসিডিটি হবে, সেটাও সত্য কথা। অ্যাসিডিটি নিয়ন্ত্রণে না রাখলে তোমার আলসার হবে, সেটাও সত্য কথা। আলসার নিয়ন্ত্রণে না রাখলে তোমার ক্যান্সার হবে, এটাও সত্য কথা। কিছুদিন পর মরে যাবা, সেটাও সত্য কথা। তাহলে আসলে আসলে লবণ, লবণ নিয়ে পড়া ভাই। ফিটকিরির সাথে অ্যাসিড বেসের সম্পর্ক না, ফিটকিরি আলাদা একটা বস্তু, এটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে। ফিটকিরি আলাদা একটা বস্তু। অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট সব বিষাণু পানি, এটা ফিটকিরি, ওটা তুমি জিজ্ঞেস করো না এখন। আচ্ছা, তোমরা একটু লবণের দিকে তাকাও। লবণ আমি যেটুকু পড়াই সেইটুকু একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু ক্যাডার হয়ে যাবে। আবারও বলছি, একটু দ্রুত দেখ। চুন কেন খায়? প্রথম কথা, ভালো কথা, চুন খাই কেন? চুন কিন্তু বেশি খাওয়া ঠিক না। চুন অল্প পরিমাণে খাওয়া উচিত, অনেক সময় ক্যালসিয়ামের কাজ করবে, এটা ভালো কথা। ক্যালসিয়াম ভালো কথা, বেশি খাইলে আবার পেটের মধ্যে চুনা পাথর তৈরি করবে, ভালো জিনিস না এটা। আচ্ছা, আমরা একটু পরে যাচ্ছি, এগুলো শেষ করে নিরপেক্ষ গুলো পরে পড়া। লবণের মধ্যে পড়ো একটু NaCl, ভালো করে বুঝবা, C5H8NO4 Na, আর এটা লিখবা Na2SO4। এই তিনটা লবণ, এটা কমন হিসেবে। প্রথমটার নাম হলো ভাই খাওয়ার লবণ। প্রথমটার নাম কি? খাওয়ার লবণ। যার আরেক নাম হলো টেবিল সল্ট। টেবিল সল্ট, এটার নাম হলো টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট, টেস্টিং সল্টের আরেকটা নাম হচ্ছে মনোসোডিয়াম, মনোসোডিয়াম গ্লুটামেট। মনোসোডিয়াম গ্লুটামেট। আর এটার নাম হলো, এটার নাম হলো বিট লবণ। নাম শোনার কথা, বিট লবণ বা সুলেমানি লবণ, সুলেমানি লবণ বা পাথুরে লবণ, পাথুরে লবণ। তাহলে কি বলছে, তিনটা লবণ শিখে রাখো। টেবিল সল্ট বা খাওয়ার লবণ, এটাকে অনেকে আবার ডাকে আরেকটা নামে, সেটা হলো রক সল্ট নামেও ডাকে অনেকে, রক সল্ট। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আরেক নাম রক সল্ট, খাওয়ার লবণ, টেবিল সল্ট। আর এটা নাম হলো টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট। আর এটা নাম হচ্ছে বিট লবণ, সুলেমানি লবণ বা পাথুরে লবণ। একটু লেখা শেষ হলে বলো স্যার ক্লিয়ার। টেস্টিং সল্টের আর মনোসোডিয়াম গ্লুটামেট। কেউ একজন লিখেছো, তোমাকে ধন্যবাদ। মনোসোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট, মনোসোডিয়াম গ্লুটামেট। তবে যারা আমাকে শুনছো তাদেরকে বলে রাখি, বিভিন্ন বইগুলোতে লেখা আছে সোডিয়াম মনোগ্লুটামেট, এটা ভুল লেখা আছে, হবে মনোসোডিয়াম গ্লুটামেট। যদি বলেন স্যার এমন একটা পদ্ধতি বলেন যা আমার মনে থাকবে, আমার সাথে তাহলে একবার বলো। টেস্টিং সল্ট, স্বাদযুক্ত লবণ।
স্বাদ নেব মনে মনে, মন আগে। স্বাদযুক্ত, স্বাদ নেব মনে মনে, মন আগে। তার মানে সেই অপশনটা দেখাবো যেটার মধ্যে মন আগে আছে। একজন বলছো HCl, ভাই HCl যখন আমাদের খাদ্য হজমের জন্য কাজ করে সেটার পাশে এল লেখা আছে, মানে লিকুইড। আর যেটা জিতে গ্যাস, ভালো করে বুঝো, যেটা গ্যাস সেটা ঢেকর তুলে আমরা বাইরে বের করে দিই। ক্লিয়ার? শক্তিশালী বলতে তোমাকে আগে মিন করতে হবে ক্ষতিকর শক্তি না উপকারী শক্তি। যদি বলো যে স্যার এটা ক্ষতিকর শক্তি বলে, তাহলে বলবো একরকম। যদি বলে কাজের ক্ষেত্রে লেখে, তাহলে একরকম। তাহলে শক্তি কিন্তু দুই ভাবে প্রমাণিত হবে, খারাপ হিসেবে শক্তি না ভালো হিসেবে শক্তি। এটা লিখবো, অ্যান্সার পেয়ে যাবো। একজন মানুষের শক্তি যাচাই করতে পারো কিভাবে? ভালো কাজ করছে এই বিশেষ শক্তি, খারাপ কাজ করছে এই বিশেষ শক্তি। তাহলে খাদ্য হজমের জন্য শক্তিশালী হিসেবে কাজ করবে অবশ্যই এল যেটার মধ্যে লেখা আছে সেটা একটা উপকারী হিসেবে। হাসান, হাসান তারেক ক্লিয়ার হয়েছে? ভালো দিক থেকে এল হচ্ছে সবার আগে শক্তিশালী। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে, ভুল হওয়ার কথা না। আচ্ছা, তাহলে আমরা একটু মনোযোগ হই। একটা ভালো জিনিস শিখাচ্ছি, একটু তাকাও মনোযোগ দিয়ে, খুব ভালো একটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে একটু তাকাও তো, সাবানের কাজ। এটা পিএসসি সিলেবাসে একটা টপিকস। তুমি এখান থেকে সাবান শব্দটা কেটে নাও, সাবান, এবং সাবানের পাশে বক্সে ধীরে সমান চিহ্নটা লেখো, লেখো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। এটার আরেকটা নাম বলতে পারো সোডিয়াম স্টিয়ারেট। স্টিয়ারেট আমি পরে তোমাকে এক্সপ্লেনেশন দিব, পরে একটু পরে। C17H35 COONA, ভালো করে বুঝবো, আমি পরে এক্সপ্লেনেশন দিচ্ছি। কেন আমাদের ক্লাস করার পরে স্টুডেন্টরা ভালো করে, তার একটা ভালো পদ্ধতি এখন তোমাকে শিখাবো। যদি তুমি বাসায় একা একা পড়তে, তাহলে কি পড়তে দেখো, C17H35 COONA, তারপর 4-5 দিন পর ভুলে যেতে। এখন তোমাকে একটা বুদ্ধি শিখাই দিবে, আমার সাথে একবার বলো। 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন ব্যবহার করলে থাকে না। সাবানের সংকেত পড়া শেষ। আমার সাথে একবার বলো, 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন ব্যবহার করলে থাকে না। একটা সাবান কিনছো 17 টাকা দিয়ে, 35টা দিন ধরে ব্যবহার করতেছো, তাহলে থাকবে না, এটা স্বাভাবিক কথা। এই দেখো, 17 টাকা দিয়ে সাবান কিনে 35 দিন হাত দিয়ে ব্যবহার করলে থাকবে না, না, পড়া শেষ। আমি এখন একটা সূত্র লিখে দিই, একটা কথা লিখে দিই মনে রাখার জন্য। এই কথাটা একটা বক্সের মধ্যে লিখে রাখো, মনোযোগ দাও, লিখে রাখো। অপশনে, অপশনে সোডিয়াম, সোডিয়াম না থাকলে পটাশিয়াম দাগানো হবে, পটাশিয়াম দাগাতে হবে। কারণ সোডিয়াম এবং পটাশিয়াম উভয়টি দিয়ে সাবান তৈরি করা হলেও আমরা সাবান বলতে দৈনন্দিন জীবনে যেটা বেশি ব্যবহার করে থাকি সেটার মূল উপাদান সোডিয়াম। তাহলে একটু দয়া করে মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে লিখে রাখো এই কথাটা। যদি আমি অপশনে সোডিয়ামকে খুঁজবো, কোনো কারণে অপশনে সোডিয়ামকে না পেলে যেখানে যেখানে সোডিয়াম লিখছি ওই জায়গা পটাশিয়াম রিপ্লেসমেন্ট করে দিলে উত্তরটা পেয়ে যাবে। দুইজন থাকলে অবশ্যই সোডিয়াম। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা মজার জিনিস শিখাচ্ছি, এটা তোমার ভালো লাগবে, আরো সুন্দর লাগবে। সেটা হলো খর পানি আর মৃদু পানি নিয়ে অনেকেই আমরা একটা ভ্রান্তি ধারণার মধ্যে ছিলাম এতদিন, আজকে থাকবো। সেটা কি একটু দেখো,
একটু মনোযোগ দাও যে খর পানি কি। অনেকে বলছে যে খর পানি মানে বিশুদ্ধ অবিশুদ্ধর সাথে কিন্তু এটা সম্পর্ক না। একটা হচ্ছে খর পানি আর একটা হচ্ছে মৃদু পানি। একটু দেখে নাও মৃদু পানি। তাহলে আজকের পরে আশা করছি তোমরা কোনোদিন এই ঝামেলায় পড়বা না। এবং খর পানি এবং একটু মনোযোগ দাও তো ভাই, খর পানি এবং মৃদু পানি, খর পানি এবং মৃদু পানি কি আমরা এটা জানতে চাই। তুমি বলবা খর পানি মানে আয়নিত পানি, এটা মুখস্থ রাখো। খর পানি মানে আয়নিত পানি, আয়নিত পানি। এই আয়ন বলতে কি বোঝাচ্ছি আমরা? সোডিয়াম আয়ন বোঝাচ্ছি, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। এই যে যে আয়নগুলো তুমি দেখতে পাচ্ছ, এই আয়নগুলো থাকবে খর পানির মধ্যে। আর মৃদু পানি মানে হলো অআয়নিত পানি। অআয়নিত মানে অআয়নিত পানি মানে আয়ন থাকবে। মজার একটা জিনিস শিখাচ্ছি। নাম্বার 1, খর পানিতে সাবান কম ফেনা তৈরি করে। কেন কম করে? এই যে আয়নগুলো ফেনা তৈরি করতে বাধা দেয়। এখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করো বা আমাকেই প্রশ্ন করো, ভাই স্যার খর পানিতে কেন সাবান কম কাজ করে? ভাই এর ডিস্টার্ব রয়েছে, এই যে আয়নগুলো ডিস্টার্ব করে, সাবান কাজ করতে দেয়। তুমি নিলিবিলি একটা জায়গায় আজকে ক্লাস করতেছো একা, এখন যে 4-5 জন লোক এখানে বসে গান শোনে, ঝামেলা তৈরি করে, তাহলে তোমার কেমনে হিডে বুঝবো বলো? তুমি তো বুঝতে পারবা না। এখন তুমি ডাইনে আসো, 1 নাম্বার একটু দেখো। 1 নাম্বার একটু দেখো যে এইটা কেন উল্টা হবে। তাহলে বেশি লিখে দিলাম, শুধু শর্টকাট করলাম। কম ভেনা তৈরি করে, বেশি ভেনা তৈরি করে। এটা ইম্পর্টেন্ট কথা বললাম। 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। কারা খর পানি? প্রশ্ন হতে পারে। সমুদ্র পানি হচ্ছে খর পানি। নলকূপের পানি খর পানি। কুয়ার পানি জানো, এবং ওয়াসার পানি, এই 4টা। এখন তুমি বলো যে স্যার আমি এগুলো কোনোদিনও মনে রাখতে পারবো না, আমার ব্রেন দুর্বল, রাখার দরকার নেই, মুছে ফেলা বা ছিঁড়ে ফেলা। 2 নম্বরে একটু আসো, ছিঁড়ে ফেলালেও পারবো। 2 নম্বরে আসো, এখানে বৃষ্টি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মৃদু পানির শ্রেষ্ঠ উদাহরণ বৃষ্টি। এরপরে লেখো পুকুর, এরপরে লেখো নদী, এরপরে লেখো ঝর্ণা। যদিও বাজারের বইগুলোতে ঝর্ণাকে লিখেছে খর পানি, তোমাকে দৃঢ়তার সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, রিসেন্ট 2020 সালে তুমি গবেষণা দেখতে পাবে যে ঝর্ণার পানি অবশ্যই একটি মৃদু পানি, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এখন তোমাকে আমি একটু ক্লিয়ারলি বুঝাই। আমি এটা ভুলে গেছি, বাদ দিয়ে দিলাম, ভুলে গেছি, ক্রস চিহ্ন দিলাম। এটাও ভুলে যাও, সমস্যা নেই, একটা ছন্দ মনে রাখো। বলো, বাংলা সিনেমার 3 জন নায়িকা, নদী, বৃষ্টি, ঝর্ণা। বাংলা সিনেমার 3 জন নায়িকা, নদী, বৃষ্টি, ঝর্ণা, 3 মাধ্যমী একসাথে হাত ধরে পুকুরের মৃদু পানিতে গোসল করে। আবারও বলছি, বৃষ্টি, নদী, ঝর্ণা। বাংলা সিনেমার 3 জন নায়িকা হাত ধরে পুকুরের মৃদু পানিতে গোসল করে। এই ছন্দটার মধ্যে যাদের নাম পেয়ে গেলাম তারা মৃদু পানি, যাদেরকে পেলাম না তারা খর পানি। যদি বুঝে থাকো বলো ক্লিয়ার, বুঝে থাকলে বলো স্যার ক্লিয়ার, বুঝে থাকলে বলতে হবে ক্লিয়ার, বুঝে থাকলে ক্লিয়ার বলতে হবে। হ্যাঁ, আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর এবং মজার একটা বিষয় বলে, আজকে ক্লাস করার পরে তোমরা পিএসসি সিলেবাসটা খুলে টার্ম বাই টার্ম মিলায় দেখবা যে আমার ক্লাস থেকে এখানে সিলেবাস অনুযায়ী পড়া হলো কি হলো, এটা মিলায় দেখবা। শুধু আমার না, প্রত্যেক স্যারের ক্লাসের করে মিলায় দেখবা। যদি দেখো যে সিলেবাস মিলতেছে না, তাহলে সর্বনাশ ঘটতেছে, সর্বনাশ জন্য না হয়। পিএসসি সিলেবাস অবশ্যই ফলো করতে হবে, তোমার বানায় দেওয়ার কোনো সুযোগ নেই। পিএসসি সিলেবাস পড়ানোর পরে হাতে সময় থাকলে বাড়তি টপিক পড়বা, না হলে না। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, তোমাকে একটু বোঝায়। পদার্থের ক্ষয় একটু দেখো, পদার্থের ক্ষয়, এই শব্দগুলো একটু এলোমেলো থাকবে কিন্তু আছে সব। পদার্থের ক্ষয়ের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, আমি ইকুইভ্যালেন্ট দিয়ে বা সমান চিহ্ন দিয়ে লিখে রাখলাম, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার সাথে একটা রিলেশন রয়েছে। এই তেজস্ক্রিয়তা কি? এই দুটো জিনিস একসাথে পড়াবো, তোমরা একটু ঝটপট লিখে নাও। পদার্থের ক্ষয় পাশাপাশি লেখো তেজস্ক্রিয়তা। পদার্থের ক্ষয় এবং তেজস্ক্রিয়তা একটু লিখে নাও।
যদি লেখা শেষ হয় কমেন্ট করো, স্যার লেখা শেষ। আমি একটু মনোযোগ দিতে বলছি কেন, এটা রিটেনে আছে। স্যার অআয়নিত মানে কেন কি? পানি মানে তো H2O, কেন বুঝতেছো না রে ভাই? পানি মানে H2O, এর মধ্যে আয়ন ঘুরে বেড়াচ্ছে। কি আয়ন? সোডিয়াম। এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে ক্লোরাইড, এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে ব্রোমাইড, এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে ধরে নাও পটাশিয়াম আয়ন। এই যে ঘুরে বেড়াচ্ছে এগুলো আয়নিত পানি, আয়নিত পানি। এখন তোমার পানির মধ্যে এইগুলো নেই, তাহলে তোমার মৃত পানি। একজন বলছে অআয়নিত পানি নেবে না, আয়ন গুলো নেই, শুধু পানি আছে। আশা করছি লেখা শেষ। আমি এখানে তোমাদেরকে আবারও বলছি, একটু মনোযোগ দিতে বলছি, একটা চিত্র আঁকবো, একটু দেখো। দিদার, আমি একটা চিত্র আঁকছি, চিত্রটা আঁকো, একটু দেখো। এটা একটি তেজস্ক্রিয় পদার্থ। কিছু বোঝার দরকার, আগে লেখা শেষ করার পরে তুমি না বুঝলে আমাকে প্রশ্ন করো। তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থের নিচে লিখলাম পিটি, পিটি মানে প্লাটিনাম, ইউতে ইউরেনিয়াম, টিএইচ থোরিয়াম, আর এ রেডিয়াম, আরো আছে কয়েকটা লিখলাম। এখান থেকে কিছু রশ্মি বেরিয়ে গেল, রশ্মি বেরিয়ে গেল, বেরিয়ে যে এখানে একটা ক্ষয় সৃষ্টি হলো, ক্ষয়, এটার নামই পদার্থের ক্ষয়। এটার নামই কি? পদার্থের ক্ষয়। আর এই যে তিনটি রশ্মি লিখলে, এই রশ্মিগুলোর নাম কি? তেজস্ক্রিয় রশ্মি। এই দিদার, তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। আমি তেজস্ক্রিয় রশ্মির পাশে 3 লিখে দিলাম। কেন লিখে দিলাম পরে বলছি। 3টা রশ্মি তৈরি, এটা নাম আলফা, গামা এন্ড বিটা, প্লাস, নিউট্রাল, মাইনাস। চিত্রগুলো ভালো করে আঁকবে, অনুরোধ থাকবে তোমাদের প্রতি আমার। প্রক্রিয়া নাম হলো তেজস্ক্রিয়তা। পড়া শেষ। সবচেয়ে শক্তিশালী হচ্ছে গামা। ফুল মনোযোগ দাও। থ্যাংক ইউ, যে একজন বলেছো ফুল মনোযোগ দিলাম। আমিও তোমাদের ফুল আন্তরিকতার সাথে পড়াবো, এটা একটু খেয়াল করো। এটা বলছি অন্য কারণে বলছি, আরো কয়েকটি জিনিস পড়াবো তোমাদের, এই জন্য বলছি। এটা ভালো করে পড়লে বিভিন্ন টেলিভিশন থেকে কি কি বের হয় এগুলো তোমরা এখান থেকে জেনে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন আনুমানিক 450 থেকে 460 কোটি বছর পূর্বে। এই পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে মাটির নিচে কিছু দামি তেজস্ক্রিয় পদার্থ দিয়ে গেছে। প্লাটিনাম, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম। এই পদার্থগুলো ভালো করে একটু বুঝবা। এই পদার্থগুলো মাটিতে থাকার পরে তুমি যদি এটাকে বের করে তুমি তোমার কাজে না লাগাও, আল্লাহ পাক এখান থেকে বিভিন্ন রশ্মি রূপে এগুলোকে পৃথিবীতে আবার বিকিরণ স্বরূপ ছেড়ে দিয়ে এই শক্তিকে রূপান্তর ঘটিয়ে অন্য কাজ করার সুযোগ তৈরি করে দেবে। ধরে নাও তোমার এই জায়গাটায় এতটুকু একটা ইউরেনিয়ামের দণ্ড আছে, তুমি ব্যবহার করলে না, এখান থেকে কিছু চলে গেল। তাহলে যেহেতু আমার মূল বস্তু থেকে কিছু চলে গেল, ওখানে একটা ক্ষয় সৃষ্টি হলো, এটা পদার্থের ক্ষয়। যে রশ্মিগুলো চলে গেল তারা তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি 3 ধরনের, আলফা, বিটা, গামা। আলফা পজিটিভ, বিটা নেগেটিভ, গামা নিউট্রাল। যেটা নিউট্রাল সেটা ধনাত্মক বা ঋণাত্মক কারোর প্রতি আকর্ষণ প্রদর্শন না করে সরল রেখায় বরাবর চলে যায়, এই জন্য তার ক্ষমতা সবচেয়ে বেশি, ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে পদার্থের ক্ষয় একটা অবস্থার নাম, লিখে রাখো অবস্থা। লেখা শেষ হয়ে গেলে একটু শেষ করে গেলে মুছে দাও, বলো লেখা শেষ।
যদি লেখা শেষ হয় বলো লেখা শেষ। এখন একটা ভালো প্রশ্ন শিখাবো, কিছু প্রশ্ন লিখে দেবো, লেখা শেষ। একটা প্রশ্ন আসে, দেখো তো এটা বোঝো কিনা। একটা প্রশ্ন আসে যে কালার টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়, থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়, এরকম প্রশ্ন হয়। দেখবো এরকম প্রশ্ন হয়, কালার টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়। এখন তুমি একটু খেয়াল করো, সর্বপ্রথম যখন টিভি তৈরি হয়েছিল সেই টিভি গুলো কিরকম ছিল? সেই টিভি গুলো ছিল বিশাল সাইজের, একটা রুমের মধ্যে, ঘরের মধ্যে এভাবে ছিল এটা। এবং এটার কিছুদিন পরে অর্থাৎ অতীতে, অল্প কিছুদিন আগে, অতীতে কয়েকদিন আগে বুঝিয়ে এটা সাইজ আরেকটু ছোট হয়ে গেল, এটা সাইজ ছোট হয়ে এতটুকু হয়ে গেল, এরকম হয়ে গেল। এবং আজকে আমরা যে আধুনিক যুগে বাস করছি সেটা স্লিম হতে হতে এরকম হয়ে গেল, এভাবে হয়ে গেল। একটু মনোযোগ দাও। এখানে সর্বপ্রথম হলে একরকম, অতীত হলে একরকম, স্মার্ট বা বর্তমান বললে বা আধুনিক বললে কি হবে এটা বলতে চাইছি। প্রশ্ন আজকের পরে দয়া করে যেন কোনো ভুল না হয়। যদি সর্বপ্রথম বলে তাহলে এই পর্যন্ত আসার জন্য তোমার অ্যান্সার দিতে হবে গামা। তাহলে রঙিন টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়, যদি সর্বপ্রথম কথা প্রশ্নের মধ্যে থাকে অ্যান্সার হবে গামা। যদি কোনো অতীতকাল বোঝায় তাহলে প্রশ্নের অ্যান্সার হবে মৃদু রঞ্জন। মৃদু রঞ্জন। যদি মৃদু রঞ্জন অপশনে না থাকে তাহলে দেখাতে হবে শুধু রঞ্জন। আর যদি স্মার্ট বা বর্তমান বলে ক্রস চিহ্ন, কোনো ক্ষতিকর রশ্মি নির্গত হয় না। এটা যদি তুমি শিখে রাখো তোমার রিটেনে আমি তোমাকে অনেক হেল্প করতে পারবো। আপাতত এটা দেখে না, আশা করছি কোনোদিন ভুল হবে না। তাহলে প্রশ্নটা আবার বুঝিয়ে বল, সর্বপ্রথম রঙিন টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়েছিল, তাই গামা। যদি বলা হয় সর্বপ্রথম না বলে শুধু বলে রঙিন টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়েছিল, সর্বপ্রথম নাই, হয়েছিল লিখেছে। হয়েছিল মানে কি? হয়েছিল মানে অতীতকাল বুঝিয়েছে, হয়েছিল মানে অতীত। তাহলে অ্যান্সার দেব মৃদু রঞ্জন। মৃদু রঞ্জন চারটা অপশন না পাইলে রঞ্জন। আর যদি বলে বর্তমান আধুনিক টিভি থেকে, আধুনিক রঙিন টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়, তাহলে তুমি বলবা কোন ক্ষতিকর রশ্মি নির্গত হয় না। যদি বুঝে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। যদি লেখাটা ক্লিয়ার হও একটু লিখে দাও, স্যার এটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝেছি। তাহলে সর্বপ্রথম উল্লেখ থাকলে গামা, সর্বপ্রথম না থেকে অতীত ল্যাঙ্গুয়েজ বোঝালে মৃদু রঞ্জন বা রঞ্জন, আর আধুনিক বললে কোনো ক্ষতিকর রশ্মি বের হয় না। শেষ হলে বলো শেষ। আশা করছি শেষ। আমরা যদি বুঝে থাকি আর একটা মজার জিনিস শিখায়, সেটা হচ্ছে কি দেখো, নবায়নযোগ্য, নবায়নযোগ্য আর হচ্ছে অনবায়নযোগ্য, অনবায়নযোগ্য। এই দুটো প্রশ্ন খুবই কঠিন, একটু দেখে নাও। নবায়নযোগ্য, অনবায়নযোগ্য। একজন বলছে যদি কিছুই না বলে তাহলে প্রশ্ন হবে কি করে, একটু প্রশ্ন করলেই তো বুঝবো। একজন বলছে যে সর্বপ্রথম বললো না, অতীতও বললো না, বর্তমানও বললো না, প্রশ্নের ভাষাটাই দেবে কি চাইছে। যদি এরকম প্রশ্ন করে রঙিন টিভি থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়, ভালো করে বুঝো, বের হয়, তাহলে অবশ্যই সেই অপশনগুলোর ক্ষেত্রে
অবশ্যই আমরা মৃদু লাগাবো, কারণ চারটা অপশনে কিছু না কিছু থাকবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের ধরন দেখে বুঝে নিতে হবে। আমি অনেক কষ্ট করে ক্লিয়ার করার চেষ্টা করছি, তুমি একটু আন্তরিক হও প্লিজ। নবায়ন মানে নতুন করে, নতুন করে, নবায়ন মানে কি করে? নতুন করে, নতুন করে তৈরি হবে, কখনো শেষ হবে না, এটা হলো নবায়ন। আর অনবায়ন মানে নতুন করে তৈরি হবে না, এজন্য শেষ হবে। এই দুটো কথা লিখে রাখবে। কি বলেছি ভাই? নতুন করে তৈরি হলে শেষ হওয়ার সুযোগ নেই, আর নতুন করে যেহেতু তৈরি হবে না তাহলে শেষ হবে। তোমাদের দুইটা প্রশ্ন করলেই তোমরা বুঝে যাবা প্রশ্ন কত কঠিন হতে পারে। তোমাদের দুইটা প্রশ্ন করবো, প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 2, দেখি কেউ পারো কিনা। তেজস্ক্রিয়, তেজস্ক্রিয় পদার্থ, আর একটার মধ্যে লিখলাম মানুষ, জটিল করার জন্য। বলো, 1 এর উত্তর কি হবে? নবায়ন না অনবায়ন? 2 এর উত্তর কি হবে? নবায়ন না অনবায়ন? বলো, 1 এর উত্তর কি হবে? নবায়ন না অনবায়ন? আর 2 এর উত্তর কি হবে? নবায়ন না অনবায়ন? বলো। তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে কি দেব, মানুষের ক্ষেত্রে কি দেব, একটু বলো। যে যাবার। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তুমি পরে বুঝে যাবা, আমি এটা মুখে বলে না দিয়ে একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি। একটু দেখে না, একটু দেখে না, ভালো করে তাকালে শেষ হবে। দেখো বুঝাতে পারি। আমরা এখন সব উদাহরণগুলো পড়তেছি নবায়ন যোগ্য, এই উদাহরণগুলো পড়তেছি। তাহলে আমি সব নবায়ন যোগ্য যদি পড়ে ফেলি, তাহলে যেটা পড়ি নেই সেটা অনবায়ন যোগ্য হয়ে যাবে, আমরা পেরে যাব। আরেকটা জিনিস বলে রাখি, এটা কোনো সায়েন্স পড়া লাগে না, এটা জেনে রাখো শুধু। শক্তির কিন্তু কোনো ধ্বংস নেই। শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে শক্তি পৃথিবীতে কোনোদিন ধ্বংস হয়ে যাবে না, ধ্বংস হওয়ার নয়। শক্তি নতুন করে নতুন একটি বস্তু তৈরি করে। এটা ক্লিয়ার হও, এটা ক্লিয়ার হও। আচ্ছা, মনোযোগ দিলে তোমরা ভুলে যাবে না আশা করছি। তাহলে নবায়নযোগ্য যদি তুমি একটা শব্দ শিখে রাখো, পড়া শেষ। যে সকল শব্দের শেষে শক্তি কথা আছে বা লুকায়িত রয়েছে, চোখটা বন্ধ করে তারা নবায়নযোগ্য হবে। যেমন সৌরশক্তি, আলোক শক্তি, পানি শক্তি, সমুদ্র শক্তি। সমুদ্র শক্তি থাকাও যায়, সমুদ্রের ঢেউ থাকাও যায়। বায়ু শক্তি, মাটি শক্তি, শব্দ শক্তি, শব্দ শক্তি, জৈব শক্তি। জৈব শক্তি মানে জীব শক্তি আর কি, যেটা জীব শক্তি, যেটা জীব মানে কি? উদ্ভিদ প্রাণী। উদ্ভিদ প্রাণী কি? মানুষ একটা প্রাণী, সেই জন্য বোঝার জন্য বলি জীব বৈচিত্র্য। মানুষ্য শক্তি মানে মানুষ। 11 নম্বর লেখো, পারমাণবিক শক্তি। 12 লেখো, তেজস্ক্রিয় শক্তি। এরকম যত প্রশ্ন হবে,
চোখটা বন্ধ করে তোমরা তাকায় দিয়ে আসবা, কিছু বুদ্ধি করে অ্যান্সার দিতে হতে পারে। কি বুদ্ধি? মনোযোগ দাও। কি বুদ্ধি? একটু মনোযোগ দাও। সমুদ্র শক্তি না বলে সমুদ্র ঢেউ বলতে পারে, বায়ু শক্তি না বলে বায়ু দ্বারা প্রচারিত কিছু বলতে পারে, মাটি না বলে শুধু মাটি বলতে পারে, ইত্যাদি ইত্যাদি। তোমাকে বিভ্রান্তিতে ফেলতে যেতে পারে। এগুলো সব কি হবে? নবায়নযোগ্য। এখন তোমাকে একটা যদি প্রশ্ন বলতাম যে গ্যাস, কয়লা, পেট্রোল, তেল, গ্যাস, কয়লা, পেট্রোল এগুলো কি? এগুলো এর মধ্যে নাই, এগুলো জ্বালানি, সেগুলো সব অনবায়নযোগ্য। আশা করছি ক্লিয়ার। লেখা শেষ হলে বলো স্যার ক্লিয়ার। আশা করছি আগে দুটো প্রশ্ন পেরে গেছো। লাভলি, তোমারটা ঠিক হয়েছে, অনবায়ন এবং নবায়ন। তাহলে আমরা এখানে একটু ক্লিয়ার হও, মানুষ কেন অনবায়ন হবে, মানুষ নবায়ন হবে। মানুষ যে শক্তি ব্যয় করে, এই যে সিম্পলি আমি যে কথা বলতেছি, কথাটা পৃথিবীতে থেকে যাবে। শক্তি, বুদ্ধি, তাহলে বুদ্ধি তো মুখ্য বিষয় না। তুমি যদি এখন তোমার বুদ্ধি অবশ্যই শক্তির উপরে থেকে যাবে, তুমি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার কর্মকাণ্ড, শক্তি, শব্দ সব থেকে যাবে। এখন আমি যদি বলতাম দেখো, নিউক্লিয়ার পদার্থ, ভালো করে বুঝো, নিউক্লিয়ার পদার্থ বা পারমাণবিক পদার্থ, ভালো করে বুঝো, পারমাণবিক বা নিউক্লিয়ার পদার্থ। এই যে পদার্থ আছে এরা তো শেষ হয়ে যাবে, এই যে অনবায়ন, ভালো করে বুঝো। গ্যাস শেষ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাবে, পেট্রোল শেষ হয়ে যাবে, এগুলো শেষ হয়ে যাবে। কিন্তু যদি এখানে পদার্থ না বলে শক্তি বলতো, শক্তি কোনদিন শেষ হবে না। তাহলে পারমাণবিক শক্তি বললে নবায়ন, আর শক্তি না বলে পদার্থ বললে অনবায়ন। আশা করছি ক্লিয়ার। আর একটা জিনিস দেখাবো, খুব ভালো লাগবে, এটা শেষ করে দেব। এটাও রিটেন স্টাইলে পড়াবো। সেটা হচ্ছে শেষ অংশ, জৈব আর অজৈব। জৈব মানে জীব, জীব মানে উদ্ভিদ প্রাণী। উদ্ভিদ প্রাণী মানে কার্বন আর হাইড্রোজেন থাকতে হবে, এটা শতভাগ থাকতে হবে, 100% থাকতে হবে। এছাড়াও মানে এটা 100% থাকার পরে যদি কেউ থাকে, এছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন থাকতে পারে, এই শর্তটা থাকতেই হবে। এটা থাকতেও পারে নাও পারে, থাকতে পারে বা নাও পারে, থাকতে পারে নাও পারে। আশা করি ক্লিয়ার। অজৈব মানে কি হবে? কৃত্রিম মানে কি? পরীক্ষাগারে মানে কি? কার্বন বিহীন হবে। একটু ক্লিয়ার হও। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আরো কিছু ভালো প্রশ্ন পড়াবো এবং শেষ করবো। আশা করছি আল্লাহ পাকের রহমতে আমরা সুস্থভাবে টাইমের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এটা শেষ করো, একটু দেখো, তোমরা একটু বলবা, দেখি বুঝাইতে পারি না। এখন তোমরা একটু বলো তো, CO2 এটা জৈব না অজৈব? বলো, কার্বন ডাই অক্সাইড CO2 জৈব না অজৈব? বলো। তাহলে আমি কি বলেছিলাম? কার্বন থাকতে হবে প্লাস হাইড্রোজেন থাকতে হবে, এটা শতভাগ থাকতে হবে। এটা হলো সূত্র ছিল, তাহলে এখানে কার্বন আছে, রাইট? হাইড্রোজেন নেই, তাহলে এটা জৈব হবে না, এটা অজৈব। বলো ক্লিয়ার কিনা? অজৈব হবে। অনেকে বলছে জৈব হবে, কেন?
কেন বললে? বলছি কার্বন এবং হাইড্রোজেন 100% থাকতে হবে, নাই তো, অজৈব হবে। কেন জৈব বলছো? কার্বন হাইড্রোজেন 100% থাকতে হবে, একটা আছে একটা নেই, তাহলে শতভাগ মিললো না। ভালো করে বোঝাই বলি, ধরে নাও পানি H2O, জৈব না অজৈব বলো? দেখো হাইড্রোজেন আছে, ঠিক আছে, কার্বন নাই, মিললো না, অজৈব। পানি অজৈব। আশা করছি ক্লিয়ার হও, ক্লিয়ার হলে বলো স্যার ক্লিয়ার। এটা মুছে দিলাম, একটু দেখো CH4, এটা জৈব না অজৈব? কার্বন আছে, হাইড্রোজেন আছে, জৈব। আশা করছি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমাদেরকে অনেক ভালোবাসি বলে এত ভেঙে পড়াচ্ছি ভাই, এত ভেঙে পড়ানো লাগে না কিন্তু। এটা জৈব। আশা একটা পড়ায় CH3, COOH, তাকাও, এই যে কার্বন আছে, এই যে হাইড্রোজেন আছে। ওই যে বলছিলাম এ ছাড়াও অক্সিজেন নাইট্রোজেন থাকতে পারে, এই জন্য থাকতেও পারে, কিন্তু এটা 100% মিলতে হবে। এটাও আছে এটাও আছে, ঠিক আছে, জৈব। এটা তো ম্যাথমেটিক্যাল টার্ম ব্যাপার। যারা বিজ্ঞান বুঝবে তারা ম্যাথমেটিক্যাল টার্ম বুঝবে, মুখস্থ করার কিছু নাই জানবে। আরেকটা পড়া এর মধ্যে কমন এসে যাবে, 3-4টা পড়া আছে, এটাই শেষ। HCOOH, এটার নাম ফর্মিক অ্যাসিড। দেখো এই যে হাইড্রোজেন আছে, এই যে কার্বন আছে, দুইটাই রাইট, জৈব। বলো ক্লিয়ার কিনা? এটাও জৈব, কারণ কার্বন আছে হাইড্রোজেন আছে, জৈব। তাহলে তোমাদের আবারও বলছি, তোমরা শুরু থেকে এক পর্যন্ত যারা ছিলে তোমাদেরকে আবারও বলছি, যারা সরাসরি টাইম টু টাইম একসাথে থেকে ক্লাস করলে কি লাভ। এই যে তুমি লিখে দিচ্ছ আমি এটা বুঝিনি, সাথে সাথে ভেঙে বোঝাচ্ছি, এই কথাগুলো তুমি ভিডিও দেখে বলতে পারবে না। তাহলে এই জন্য আমি আশা করছি, আমি আমি অনুরোধ জানাচ্ছি, আবারও বলছি, তোমরা নিয়মিত বিজ্ঞানের ক্লাসগুলো টাইম টু টাইম করা উচিত। কারণ আমি দৃঢ়তার সাথে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওপেনলি বলছি, সেটা হচ্ছে রিটেনে যদি তোমার কোনো কারণে ফেল আসে, তাহলে তুমি নিশ্চিত মার্কশিট উঠায় দেখবা অবশ্যই বিজ্ঞান এবং অথবা ইংরেজিতে তোমার ফেল আসছে। সেই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে একটু ভালো করে পড়বো। এবং তুমি যদি জেনারেল ক্যাডার পেতে চাও, ভালো ক্যাডার পেতে চাও, সেখানে বিজ্ঞান তোমাকে নাম্বার এত বেশি তুলে দেবে যে এখানে থেকে অন্য যে কোনো একটি সাবজেক্টে যদি কোনো কারণে ভুল হয়ে যায়, একটু কম নাম্বার চলে আসে, সেখানে ব্যাকআপ দিতে পারবা। তুমি রিটেনে যদি এখানে 75 বা 80 পেয়ে যাও, তাহলে 60% রাখার পরে 20 নাম্বার অন্য জায়গাতে ব্যাকআপ দিতে পারবা। প্রিলিতে যদি তুমি 30-এর মধ্যে 28 পেয়ে যাও, তাহলে তুমি প্রিলিতে টিকার জন্য অনেকটা বেশি আগায় থাকবা। সেই জন্য একটু দয়া করে অনুরোধের সাথে বলছি, তোমরা টাইম টু টাইম আমি যেভাবে বলি এভাবে পড়বা, প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করে ফেলবা। যে কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেঞ্জারে করতে পারবা। অনেকে বলছো HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। আমি তোমাদেরকে আবারও মন থেকে তোমাদের জন্য দোয়া করে যাচ্ছি, তোমরা ভালো মতো পড়াশোনা করবে, ভালো থাকবে, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমার জন্য দোয়া করো, সুস্থ থাকো। আর কি বলবো, শেষ কথা হচ্ছে পড়ার কিন্তু কোনো শেষ নেই, কতক্ষণ পড়তে হয় যতক্ষণ পড়া শেষ না হয়। কেরুর নেক্সট ফ্রাইডেতে ক্লাস আছে, এবং সম্ভবত একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে সলভ ক্লাস, না ওদের রেগুলার ক্লাস হতে থাকে। তাহলে কি বন্ধ করে দেবো? আল্লাহ ভরসা, ভালো থাকবো সবাই, দোয়া করবো মন থেকে।